হুম হুম আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফাইনাল হোপ মিশন অ্যাডমিশন ক্লাসে। তো আজকে আমরা তড়িৎ রসায়নের থার্ড পার্ট ফাইনাল পার্টটা পড়বো। তো এর মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ হবে। হ্যাঁ, তো এর জন্য আপনাদের আবার রিটেন ক্লাসও থাকবে, যেটা হচ্ছে সামনের ক্লাসটাতে রিটেন প্লাস হচ্ছে নতুন আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করব। তো যেহেতু প্রথম এখানে আমি ঢুকলাম, এখানে আমি এটা হচ্ছে গ্রুপে শেয়ার করে দিতেছি। একটু ওয়েট করেন আপনারা যারা হচ্ছে অ্যাড হয়েছেন, আর আপনারা একটু কনফার্ম করেন যে হচ্ছে বয়সটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এর ফাঁকে দিয়ে হচ্ছে আমি সবাইকে হচ্ছে শেয়ার করে দিতেছি। তো এখন আচ্ছা, এই তো যারা অলরেডি যুক্ত হয়ে আছো, হ্যাঁ ঠিক আছে, এই তো সালাম দিতেছো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর যারা আছো সুন্দর করে হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। হ্যাঁ, আর হচ্ছে একটু শেয়ার করে দাও, যেহেতু এটা আসলে সরাসরি লাইভ যাচ্ছে। পেইড ব্যাচ হলেও, মানে পেইড ব্যাচের ক্লাস হলেও এই প্রথম কয়েকটা ক্লাস যেহেতু সবার জন্য ফ্রি, তাহলে সবাই করি। তারপর থেকে আমরা আসলে প্রাইভেট গ্রুপগুলোতে শুধু শেয়ার করব। এই তো। আর মনে হয় তোমাদেরকে হচ্ছে আজকে ওই তোমাদের প্র্যাকটিক্যালে অনেকেরই দেখলাম হচ্ছে, অনেকে মেসেজ করে বলতেছে হ্যাঁ প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেছে, প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেছে। হয়তো বা আর কারো কি বাকি আছে কিনা। আচ্ছা, সবাই সালাম দিতেছো। হ্যাঁ, আশা, আশা আরুল, সায়দা কাইফা, নিশাদ, এই তো। আচ্ছা দেখো, আমি জানি যে আসলে তোমাদের যেহেতু প্র্যাকটিক্যাল চলতেছে, তোমরা আসলে আমি যতই আসলে দুইটা ক্লাস নিলাম, ওই দুইটা ক্লাসে তেমন বেশি মনোযোগ তোমরা দাও না, এটা আমি আসলে বুঝতেছিলাম। তো অনেকেই ছিল যে অনেকেই ছিল যে দেখলাম যে ভালোই রেসপন্স করছে বা হচ্ছে আমার সাথে আবার কন্ট্যাক্ট করছে, বুঝলাম। তবে কিছু কেউ কেউ হচ্ছে যেহেতু প্র্যাকটিক্যালের পরে জিনিসটা ভালো করে করতে চাচ্ছে, তো আমি বলবো যে শুধু আজকের ক্লাসটা করো, বাকি দুইটা আসলে এটা দিয়ে পোষায় দিব আর কি। তো এমন একটা সিনারিও। হ্যাঁ, তো এখানে সবগুলো টপিক আলোচনা করব, আহ, আবার রিভিউ করব, আর কিছু কিছু নতুন কিছু কথা আছে, টপিক আছে, এটা আলোচনা করে ফেলবো, এবং বরাবরের মতোই শর্টকাটই শেষ করব। হ্যাঁ, এরকম কথা দিতেছি। দেখো, আর আরেকটা কথা হচ্ছে যে কি জানি বলে রিটেনের কিছু পার্ট এই অধ্যায় আছে। তো রিটেনের পার্টটুকু এখানে নিয়ে আমি সময় নষ্ট কেন করব তোমাদের, বা তোমাদেরকে প্রেসারে কেন ফেলতে যাব। তো তোমাদের প্রেসার যেন ওইখানেই যায়, রিটেনটা রিটেনে যাক, রিটেনেরটা রিটেনের ভাবেই পড়বো, এমসিকিউ আমরা এমসিকিউ ভাবেই পড়বো। ঠিক আছে না? তো আমি শুরু করবো এখন। আচ্ছা, 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 সাইদা কাইফা বলতেছে যে হচ্ছে প্র্যাকটিক্যাল একদম হচ্ছে 30 তারিখ শেষ হবে না। আচ্ছা, এই আমি শুরু করি তাইলে। দেখো, আশা করি অনেকেই জয়েন হয়ে গেছে। আমাদের যে সকল টপিক বাকি ছিল, ওইগুলা একটু একটু করে টাচ করে নেই। তারপরে ব্যাপারটা কি হবে যে আবার আগের গুলা একটু রিভাইজ দিয়ে নিব, যেন এক ক্লাসই তোমাদের সব ঠিকঠাক মতো শেষ হয়ে যায়। ঠিক আছে, আসো। যে টপিকটা বাদ ছিল, এটার মধ্যে হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল হচ্ছে এরকম একটা টপিক বাদ ছিল। তো এটা আসলে রিটেনের মধ্যেও আসে, তবে এমসিকিউতে এখানে ভালো একটা কোশ্চেন আসে, এই কারণে হচ্ছে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছি যেন হচ্ছে মাথায় থাকে। হ্যাঁ, আচ্ছা, হাইড্রোজেন ফুয়েল সেলের মধ্যে উম, এই হচ্ছে ফুয়েল সেলের যে সেই চিত্রটা আর কি, বা এটা এখানে এরকম। এই ফুয়েল সেলটার গাঠনিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে এখানে
এই দুই পাশে এই যে এই পাশটাতে আর হচ্ছে এই পাশটাতে দুইটা নল থাকে, যেই নল দিয়ে হাইড্রোজেনও প্রবেশ করে, এখানে অক্সিজেনটাও প্রবেশ করে। ভিতরে একটা দ্রবণ থাকে, ভিতরে দ্রবণটা হচ্ছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইডের উষ্ণ দ্রবণ, মানে একটু গরম থাকে আর। আচ্ছা, এবং এইখানে যে দুইটা দণ্ড দেখা যাচ্ছে, এই হচ্ছে একটা দণ্ড, এই হচ্ছে একটা দণ্ড, এবং এই হচ্ছে একটা দণ্ড। এই যে এখানে দুইটা দণ্ড দেখা যাচ্ছে, এই দণ্ডগুলা কি আসলে, তো এই গ্রাফাইটের নাম আমরা শুনছি, যে জানি যে আসলে ওই অ্যানোড ক্যাথোড হিসেবে আসলে গ্রাফাইট দণ্ডগুলো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে এখানে গ্রাফাইট দণ্ড। তবে গ্রাফাইট দণ্ডের এখানে কিছু আবরণ ব্যবহার করা হয়, এক একটার ক্ষেত্রে এক এক রকম আবরণ এখানে ব্যবহার করছে। এবং এইখানে হচ্ছে বাষ্পটা এই দিক দিয়ে হচ্ছে চলে যায়, এখানে খালি জায়গা, মানে এই দুই দিক থেকে ঢুকে এখানে ভিতরে কিছু একটা হয়, দেন হচ্ছে উপরে চলে যায়। আমরা জানি যে আসলে অ্যানোডে জারণ ঘটে, এরকম একটা জিনিস জানি, এবং হচ্ছে ক্যাথোডে কি হয় বলতো, বিজারণ। তো দেখো আমরা আসলে একটা ব্যাটারির সেলকে যখন প্রকাশ করতে চাই, তখন ওই ফিজিক্সে যখন আমরা করতে চাই, দেখো এমন আসে, একটা হচ্ছে বড় দেই, একটা হচ্ছে ছোট দেই, এবং বড় যেটা থাকে এটাকে আমরা প্লাস দ্বারা চিহ্নিত করি, ছোট যেটা থাকে এটাকে মাইনাস দ্বারা চিহ্নিত করি, এরকম একটা সিনারিও থাকে না। এটা আসলে কার উপর বেস করে, এটা আসলে তোমার হচ্ছে যে দণ্ডগুলা ব্যবহার করা হইতেছে, এটা কি অ্যানোড নাকি ক্যাথোড, এটা আসলে ইন্ডিকেট করার জন্য ব্যবহার করা হয়। তো এই জায়গায় হাইড্রোজেন ফুয়েল সেলে যে মাইনাস যে অংশটুকু, যে প্রান্তটুকু থাকে, এটা হচ্ছে কি বলতো, এই অ্যানোড, মাইনাস প্রান্তটা হচ্ছে অ্যানোড, এবং যে প্লাস পজিটিভ যে প্রান্তটা থাকে এইটা হচ্ছে ক্যাথোড, এরকম একটা জিনিস। দেন এখানে অ্যানোড, যে এই অ্যানোডে কোন বিক্রিয়াটা ঘটে, দেখো অ্যানোডের এই দিক থেকে কি আসতেছে বলতো, এই দিক থেকে দেখো হাইড্রোজেন ঢুকতেছে না, তো এটা তো আসলে এখানে হাইড্রোজেনের কাছেই আসবে, মানে অ্যানোডের কাছেই যাবে, অ্যানোড দণ্ডের কাছেই যাবে। এই কারণে এখানে দেখো অ্যানোড বিক্রিয়া যখন লিখতেছি আমি, দেখো এটা হচ্ছে শুধু মনে রাখো, হ্যাঁ এটা একটু ভিজুয়ালাইজ করার জন্য শুধু মনে রাখার চেষ্টা করতেছি, যে এই যে অ্যানোড যেই বিক্রিয়াটা আছে এখানে, অ্যানোড বিক্রিয়াতে এখানে দেখো তো কি হয়েছে, এখানে হাইড্রোজেন নাকি 4টা ইলেকট্রন ত্যাগ করে H+ আয়নে পরিণত হয়েছে। মানে আমি বুঝাইতে চাইছি যে আমার কোশ্চেন তো এরকম করে আসে যে আসলে অ্যানোডে কোনটা আসলে ইয়ে করতেছে, রিয়াকশন করতেছে, ক্যাথোডে কোনটা উৎপন্ন হইতেছে, এরকম কথা বলে। এটা একটু বোঝানোর জন্য যে একটা স্থির চিত্র মাথায় যেন ধারণ করে রাখে, এই জন্য বলতেছি এদিক থেকে একটা ঢুকতেছে, এদিক থেকে একটা ঢুকতেছে না, এদিকে যেটা ছিল এটা ছিল অ্যানোড, এবং চিত্রের মাধ্যমে আমরা দেখলাম হাইড্রোজেন ঢুকতেছে, যেহেতু অ্যানোডের এখানে হাইড্রোজেন ঢুকতেছে, অবশ্যই এখানে অ্যানোড বিক্রিয়াটা এখানে হাইড্রোজেনেরই হবে। এবং এখানে দেখো যে ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়াটা এখানে কে ঢুকতেছে বলতো, অক্সিজেন ঢুকতেছে না, তার মানে ক্যাথোড বিক্রিয়াটাতে দেখো, এই যে ক্যাথোড বিক্রিয়াতে হচ্ছে এখানে অক্সিজেন অবশ্যই অ্যানোড 4টা ইলেকট্রন ত্যাগ করছে, ওই 4টা ইলেকট্রনে হচ্ছে আবার ক্যাথোড গ্রহণ করবে, তাই না, এই 4টা ইলেকট্রন গ্রহণ করলো এবং একটা রিয়াকশন ঘটাইছে। একটা রিয়াকশন ঘটানোর পরে এইখানে যে জিনিসটা তৈরি হয়েছে, দেখো তৈরি হয়েছে, আমি ওভারঅল যে কোষ রিয়াকশনটা, এই ওভারঅল কোষ রিয়াকশনটা আমার দরকার, এই ওভারঅল কোষ রিয়াকশনটা হচ্ছে দরকার, বলবে নিচের কোনটি হাইড্রোজেন ফুয়েল সেলের হচ্ছে রিয়াকশন, এটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেলের রিয়াকশন। যেখানে ব্যাপারটা কি হইতেছে বলতো, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করতেছে বলতো, পানি, এখানে হাইড্রোজেন আসতেছে, এখানে অক্সিজেন আসতেছে, দেন এই যে উপরে স্টিম, পানি লিকুইড আকার হচ্ছে উপরে যাচ্ছে, এরকম একটা সিনারিও এখানে বলছি। এটা আমাদের একটা টপিকটা ছিল। আচ্ছা, তারপরে আসি, আমরা ওই গত ক্লাসে কতটুকু দেখছিলাম, যে গত ক্লাসে এমন একটা জিনিস দেখছি যে লবণ সেতু ব্যবহার করতে হয়, এবং আমরা রিটেন ক্লাসে ওই লবণ সেতু কিভাবে কাজ করে, এটার ভূমিকা কি, ওইগুলো নিয়ে আলোচনা করব। তো রিটেনের পার্ট আমরা রিটেনে রেখা দিই, এমসিকিউর পার্ট আমরা এমসিকিউতে সুন্দর সুন্দর করে শেষ করি। তো ওই হিসাবে যে আচ্ছা লবণ সেতু আমরা ওই দিন দেখছিলাম, যে ওই দিন অনুসারে কি আসছিল, যে দেখলাম যে লবণ সেতু হিসেবে ব্যবহার করে, আমরা জানি যেটা লবণ সেতু কেন ব্যবহার করা হয়, আয়নের সমতা বজায় রাখার জন্য ব্যবহার করা হয়, এটা আমরা জানি। এখানে কি কি ব্যবহার করা হয় বলো, ব্যবহার করা হয় ক্যাসিয়াল ব্যবহার করা হয়, কেন হচ্ছে বলা মানে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, সোডিয়াম সালফেট ব্যবহার করা হয়। এবং এটা সুন্দর একটা কোশ্চেন যে সোডিয়াম সালফেটের 0.1 মোলার ঘনমাত্রা ব্যবহার করা হয়। আচ্ছা এটা থাক, এটা আমরা গত দিন পর্যন্ত জানি।
এবং এটা দিয়ে এত বেশি পরিমাণে এমসিকিউ আসছে, এবং আমি গ্যারান্টি দিতেছি তুমি তোমার অ্যাডমিশন জীবন দশায় যদি লবণ সেতু থেকে একটা কোশ্চেন না পাও, আমি এখানে যে উদাহরণগুলো লিখছি এই উদাহরণ থেকে যদি তুমি একটা না পাও, তাহলে আসলে আমি এসে জরিমানা দিতে আসলে ভাববো। 100% শিওর যে তুমি তোমার অ্যাডমিশন লাইফে একটা কোশ্চেন এটা পাবাই, যে হচ্ছে নিচের কোনটি হচ্ছে লবণ সেতু হিসেবে ব্যবহার করা হয়, একটা 100% শিওর পাবা। আর আমি 100% শিওর কেন বলতে পারি, আলহামদুলিল্লাহ এরকম অভিজ্ঞতা হয়েছে। আমি গত বছর বলি বা এর আগের বছর বলি, যা বলছি হুবহু কমন আসছে, এবং আমি দেখছি এটা ছাড়া কোশ্চেন হইতে পারে না। তো এরকম কোশ্চেন মাইন্ড সেট আপ আসলে কোথা থেকে করে, এই জিনিসটা ইজিলি ক্যাচ আপ করতে পারে আলহামদুলিল্লাহ। আমি যা বলবো বা শুধু একটু মনোযোগ দিয়ে হচ্ছে ওই জিনিসটা শুধু শুনবা, দেন এইটা করতে পারলে এনাফ। আমি মনে করি হচ্ছে কেমিস্ট্রিতে তোমাদের কোনো প্যারা নেওয়ার দরকারই নেই। তুমি ডাবিতে পরীক্ষা দাও, আমি গ্যারান্টি দিতেছি আমার স্লাইড বা আমার মুখের কথা যদি তুমি শুধু ফলো করে যাও, তুমি 15টা এমসিকিউর মধ্যে 13টা চোখ বন্ধ করে দিতে পারবা। এখন যত কঠিন কোশ্চেনে করুক না কেন তুমি ইজিলি আনসার করতে পারো। আর ডাবিতে হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী কোশ্চেন করে, মানে গতবার অ্যাটলিস্ট করছে। আর যে কোনো জায়গায় করুক, হোক গুচ্ছ হোক, তুমি সাস্টে দাও, যেইখানেই দাও, কেমিস্ট্রি আমি যা বলবো ইনশাল্লাহ এইখান থেকে 100% শিওর কমন পড়বে। তো শুধু হচ্ছে ফলো করতে হবে কথাগুলো। আচ্ছা, তো এখন আরেকটা এখানে আমার হেডিংটা হচ্ছে যে বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা। আমরা স্বতঃস্ফূর্ততা সম্পর্কে আসলে জানি, আমরা স্বতঃস্ফূর্ততা আসলে সম্পর্কে কতটুকু জানি, এই যে এতটুকু জানি, লিখতেছি দাঁড়াও। যদি যদি এখানে ই নট সেলের মান, যদি এখানে ই নট সেলের মান 0 থেকে বড় হয় তাহলে এক সিনারিও, যদি এখানে ই নট সেলের মান 0 থেকে ছোট হয় তাহলে এক সিনারিও, আর যদি ই নট সেলের মান 0-এর সমান হয় তাহলে আরেক সিনারিও। তো ওই সিনারিওগুলা কি আমি এটা লিখে দিচ্ছি। সিনারিওটা হচ্ছে 0 থেকে যদি বড় হয় তাহলে এই জিনিসটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, এবং এই জিনিসটা আমরা আসলে জানি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। যদি 0 থেকে ছোট হয় এটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। হ্যাঁ, এবং যদি সমান হয় তাহলে এটা আসলে সাম্যাবস্থা ইন্ডিকেট করে, তখন এটাকে ডেড সেল বলে বা মৃত কোষ বলে। হ্যাঁ, তো এটা হচ্ছে সাম্যাবস্থা, সাম্যাবস্থা সাম্যাবস্থা ইন্ডিকেট করে। এবং এটার আরো কিছু বলা যায়, যখন স্বতঃস্ফূর্ত মানে কি সে নিজে নিজে বিক্রিয়া করে ফেলে, এরকম কথা বলা যায়। মানে তখন পাত্রে যদি আমি রাখতে চাই, পাত্রে কি রাখতে পারবো বলো, পাত্রে রাখতে পারবো না, এটাও বলা যায়। এই জিনিসগুলো আমরা জানি, বা অ্যাটলিস্ট আমরা জেনে আসছি, না জানলেও এখন জানি যে আসলে স্বতঃস্ফূর্ত মানে যেহেতু নিজে নিজে রিয়াকশন করে, তার মানে আমি পাত্রে রাখতে চাইলে তো রাখতে পারবো না, সে নাকি নিজে নিজেই রিয়াকশন করে ফেলে। তাহলে কিভাবে রাখবো বলো, তাহলে পাত্রে রাখা যায় না, দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না। এবং সাম্যাবস্থা যখন, এটাকে আমি ডেড সেল বলে আসলে চিহ্নিত করছি। এখন একটু নজর দিব একটা জায়গায়। কোন জায়গায় নজর দিব জানো? এই যে বলতেছি গিবস মুক্ত শক্তি বলে একটা কথা আছে, ওই গিবস মুক্ত শক্তি ইকুয়াল বলতেছে এন এফ ই নট সেল। এটা হচ্ছে এখানে মাইনাস আছে, দেখো লক্ষণীয় বিষয় হচ্ছে এই জায়গাতে এই যে মাইনাস আছে, তার মানে এটাকে আমি কিভাবে লিখতে পারি? আমি লিখতে পারি পরের লাইনে, এই হচ্ছে ডেল জি ইকুয়াল মাইনাস এন এফ ই নট সেল, ই নট সেল। ঠিক আছে, এটা লিখতে পারি। তার মানে বুঝলাম যেই জায়গাতে ই নট সেলের মান পজিটিভ ওই জায়গায় ডেল জি এর মান নেগেটিভ, যেই জায়গায় ই নট এর মান হচ্ছে নেগেটিভ ওই জায়গায় ডেল জি এর মান হচ্ছে পজিটিভ, মানে উল্টাটা, পজিটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে পজিটিভ। আর যদি এর মান 0 হয় তার মানে টোটাল টুকুর মানে 0 হয়। তাহলে আমি পাশাপাশি এটাও লিখতে পারি, যেই জায়গায় ই নট সেলের মান 0 থেকে বড় ওই জায়গায় কি বলতো ডেল জি এটার মান হচ্ছে 0 থেকে ছোট। ঠিক সেম বলতে পারি এখানে আমার ডেল জি 0 থেকে বড়, এখানে উল্টাটা হবে। আবার এই জায়গায় হচ্ছে ডেল জি 0-এর সমান হবে। এতটুকু কথা যদি বলা যায়, এটাকে হচ্ছে আলাদা একটা বক্স করে ফেলি। এই অংশ থেকে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, এই অংশ থেকেও পরীক্ষায় আসবে। বুঝতে পারছো কথাটা কি বলছি?
এই হচ্ছে অংশ গেল। তার মানে ইনট সেলের মান 0 থেকে বড় হওয়া যেই কথা, ডেল জি এর মান 0 থেকে ছোট হওয়া একই কথা। কিভাবে বুঝলাম? ডেল জি হচ্ছে এখানে আমার কি বলতো মাইনাস এনএফ ইনট সেল। এটা আসলে ডেল জি নট বলা উচিত আসলে আমাদের, যেহেতু আমি এখানে ব্যবহার করছি কি ইনট সেল, এখানে ডেল জি নট ব্যবহার করা উচিত, বুঝছো? আর যদি শুধু ই সেল ব্যবহার করতাম তাহলে ডেল জি ব্যবহার করতাম। আচ্ছা, এই অংশটুকু আমরা আসলে জানি, ঠিক আছে? এই যে আমি সহজ করে দিতেছি, কোনো টেনশন করার দরকার নাই। দেখো এই যে অংশটুকু না এখানে দেওয়া আছে, এই অংশটুকু হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে। তো আমি বলবো যে আসলে কেন রাখলাম এটা, যদি কোশ্চেন চলে আসে এই কারণে হচ্ছে রেখে দিছি। এটা হচ্ছে তোমরা চাইলে পড়ে নিতে পারো, কিন্তু যত আমি কোশ্চেন অ্যানালাইসিস করলাম যে এখানে মোটামুটি 3-4 বছর যাবত শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন আসে নাই। তাও যারা একটু চাও যে পড়ে নিবা, পড়ে নিতে পারো যে এক একটা ফুয়েল সেলের ক্ষেত্রে হচ্ছে তোমার অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়, ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়, এই জিনিসগুলো পড়ে রাখতে পারো। এটা আমি আসলে অ্যাভয়েড করতে চাচ্ছি, তবে চাইলে পড়ে রাখতে পারো, তেমন বেশি গুরুত্বপূর্ণ না। এখন আসো, এটা গুরুত্বপূর্ণ এই জিনিসটা। আবার অনেকগুলো চার্ট এখানে দেওয়া আছে, কিন্তু এটা সহজে আবার মনে রাখা যায়। সহজে মনে রাখার ট্রিক্সটাও বলে দিতেছি। আর দেখো আমি একটা ট্রিক্স বের করব, ওইখানে একটা শর্ত থাকবে না, তাহলে তো ঝামেলা। ব্যতিক্রম একটা থাকবে, তো ওই একটা আবার একটার মতো করে মনে রাখবো, আর বাকি সব হচ্ছে শর্টকাটে চলে যাবে। আচ্ছা, এখন তড়িৎ বিশ্লেষণ মানে তো বুঝতেছি যে অ্যানোড ক্যাথোড ব্যবহার করা হইতেছে। এই অ্যানোড আর ক্যাথোডে হচ্ছে কিছু না কিছু এখানে এক জায়গা থেকে ইলেকট্রন যাচ্ছে, আরেক জায়গায় ইলেকট্রন গ্রহণ করতেছে, এরকম একটা চিন্তা ভাবনা হইতেছে। তো ক্যাথোডে কিছু জমা হবে, অ্যানোড থেকে কিছু ক্ষয় হয়ে যাবে, এমন কিছু হবে। এখন এই যে আমরা তড়িৎ বিশ্লেষণ করতেছি, অ্যানোড আর ক্যাথোডে কি কি উৎপন্ন হয় এটার একটা চার্ট, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা খুব বেশি পরিমাণে আসে। তো এখানে তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে এবং অ্যানোডে উৎপন্ন বস্তুগুলা, কিসের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে বলতেছি আমি, এই যে এইবার এখানে আসো, যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডের, তখন কি হবে? একটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড। গলিত সোডিয়াম ক্লোরাইড এই কথাটার মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তো হচ্ছে লবণ, লবণটাকে তুমি নিবা, এটাকে হচ্ছে হিট দিয়ে গলায় ফেলবা, এটারে বলে হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড। আর সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এটার মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ নিবা, এটার সাথে পানি দিবা, তখন যে দ্রবণটা তৈরি হবে এটাকে বলে হচ্ছে জলীয় দ্রবণ। আর যখন গলিত বলা হয়, সোডিয়াম ক্লোরাইডটাকে তুমি গলাবা, হিট দিয়া হচ্ছে একদম টোটালটা গলায় ফেলবা, তখন যে দ্রবণটা পাওয়া যাবে ওইটারে বলে হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড। আর জলীয় দ্বারা বোঝাচ্ছে তুমি পানি দিয়ে এটাকে হচ্ছে দ্রবীভূত করে ফেললা আর কি, এটারে বলতে হচ্ছে জলীয় দ্রবণ। ঠিক সেম গলিত এখানে কি ইন্ডিকেট করতেছে, এখানে হচ্ছে PbCl2 এখানে দেওয়া আছে, লেড ক্লোরাইডের কথা বলা আছে, এটারও তুমি কি করবা, টোটালটা গলায় ফেলবা। আর যদি এখানে জলীয় বলতো তাহলে কি ইন্ডিকেট করতো, জলীয় দ্বারা হচ্ছে টোটালটা পানি দ্বারা হচ্ছে কি হয়ে যাবে, দ্রবীভূত হয়ে যাবে। আচ্ছা, এত কথা আমি আসলে শুনতে চাই না, শর্টকাট কিভাবে কি। তো এই জিনিসটাকে যখন আমি তড়িৎ বিশ্লেষণে দিব, তখন অ্যানোডে কিছু একটা উৎপন্ন হবে, ক্যাথোডে কিছু একটা উৎপন্ন হবে। এটা আসলে কিভাবে বুঝবো? এটা বোঝার ওয়ে হচ্ছে তুমি সবগুলোর মধ্যে একটা জিনিস খুঁজে বের করবা। তাহলে কি খুঁজে বের করা যায়? দেখবা কোথায় জলীয় দ্রবণ আছে, দেখবা কোথায় জলীয় দ্রবণ আছে, এটা হচ্ছে একটা কথা। যদি তুমি জলীয় দ্রবণ পাও, যদি তুমি জলীয় দ্রবণ পাও, তাইলে অ্যানোডে উৎপন্ন হবে কি বলতো, অ্যানোডে উৎপন্ন হবে হচ্ছে তোমার অক্সিজেন, ঠিক আছে? তার মানে কি বললাম, যদি তুমি জলীয় দ্রবণ পাও তাহলে তোমার অ্যানোডে উৎপন্ন হবে অক্সিজেন, এবং ক্যাথোডে উৎপন্ন হবে কি বলতো, হাইড্রোজেন। তার মানে কি বললাম, যদি আমি জলীয় দ্রবণ পাই তাইলে হচ্ছে অ্যানোডে উৎপন্ন হবে অক্সিজেন, এবং ক্যাথোডে উৎপন্ন হবে কি বলতো, হাইড্রোজেন। এই কথাটা বোঝা যায় না? কি বললাম, যদি জলীয় দ্রবণ পাই তাহলে অ্যানোডে উৎপন্ন হবে অক্সিজেন, ক্যাথোডে উৎপন্ন হবে হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখন বলতে পারো এই জায়গায়ও তো একটা জলীয় দ্রবণ আছে, এই জায়গায়ও তো একটা জলীয় দ্রবণ আছে। তো এই জলীয় দ্রবণে, এই জলীয় দ্রবণে কেন, এই জলীয় দ্রবণে কেন ওই অ্যানোডে হাইড্রোজেন অক্সিজেন উৎপন্ন হয় নাই? বললাম হ্যাঁ, একটা ব্যতিক্রম থাকবে, এই ব্যতিক্রমটা ব্যতিক্রমের মতোই মনে রাখবে, এটা হচ্ছে ব্যতিক্রম।
আমার রুলস অনুসারে যায় না, এটা হচ্ছে ব্যতিক্রম, আমার রুলস অনুসারে যায় না। তার মানে দেখতেছি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যানোডের যে জিনিসটা এটা অক্সিজেন আসতেছে না, তবে ক্যাথোডের যে জিনিসটা দেখো ক্যাথোডে কিন্তু আবার ফলোই করছে, তাই না? দেখো এই চার্টটা কত সহজে একটা শর্ট হয়ে গেছে। কেমন শর্ট হয়েছে? শুধু কোশ্চেনে দেখবো জলীয় দ্রবণ আছে কিনা, জলীয় দ্রবণ থাকলে অ্যানোডে কি হবে বলতো? হাইড্রোজেন। ক্যাথোডে কি হবে বলতো? অক্সিজেন। তার মানে দেখবো জলীয় দ্রবণ আছে কিনা, জলীয় দ্রবণ থাকলে কি, জলীয় দ্রবণ থাকলে ক্যাথোডে হবে হচ্ছে হাইড্রোজেন, অ্যানোডে হবে হচ্ছে অক্সিজেন। একটা জিনিস বারবার বললে মাথার মধ্যে ক্যাচ করবি সহজে। কিন্তু ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে তোমার জলীয় দ্রবণ, যেখানে হচ্ছে অ্যানোডে কিন্তু আবার ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছে। আচ্ছা, আর গলিত যেখানে আছে, গলিত যেখানে আছে তুমি দেখো গলিতের এই হচ্ছে তোমার সোডিয়াম, এই হচ্ছে সোডিয়াম, তাহলে বরাবরের মতো বলতে পারি এখানে আছে হচ্ছে তোমার লেড, তাহলে কি হবে বলো? এই হচ্ছে তোমার লেড। তারপর এই জায়গায় আছে তোমার ক্লোরিন, এটাকে আরেকটা দেই, এই দেখো এই জায়গায় আছে হচ্ছে তোমার ক্লোরিন, তাহলে কি হবে বলো? এই জায়গায় হচ্ছে সেই ক্লোরিন, এই জায়গায় আছে তোমার হচ্ছে ক্লোরিন, এই জায়গায় হচ্ছে তোমার সেই ক্লোরিন। ঠিক আছে, গলিতের ক্ষেত্রে এমন হয়, আর গলিতের ক্ষেত্রে এমন হয়। তাহলে টোটাল চারটাকে শর্টকাটে কিভাবে মনে রাখা যায়? জলীয় থাকলে, জলীয় থাকলে অ্যানোডে হবে হচ্ছে অক্সিজেন, ক্যাথোডে হবে হচ্ছে হাইড্রোজেন, একটা পার্ট। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের অ্যানোডটা, এটা হচ্ছে ব্যতিক্রম। বুঝছো কথাটা? এই তোমরা আসো, একটু বলো তো, কমেন্ট করো, আমি তাহলে বুঝবো তোমরা বুঝতেছো কিনা। আমি যে শর্টকাটটার কথা বললাম এটা কমেন্ট করে লেখো, যে হচ্ছে আমি কি বলছি, এটা মনে রাখার জন্য ট্রিক্সটা কি বলছি। এই তো সারা বলছে ডান বস, তাকিয়া নীতি বলছে হ্যাঁ, এই তো সাবাস। আচ্ছা, তাহলে এখানে ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রমটা আমরা ব্যতিক্রমের মতো মনে রাখলাম, আমরা তাইলে সামনে যেতে পারি। এবং এখানে অনেক ধরনের কোষ ব্যবহার করা হয়, বুঝছো? তো ওই কোষগুলা দেখো আমরা যে ব্যাটারি ব্যবহার করি না, দেখো গড়ির মধ্যে যে, এখন আবার হাত গড়ির কথা চিন্তা করো না, দেয়াল গড়ির মধ্যে হচ্ছে যে গড়িগুলা ব্যবহার করি, ওইখানে কি আমাদের ব্যাটারি লাগাইতে হয়, ওই ব্যাটারির একটা নির্দিষ্ট পরিমাণ বিভব থাকে। যখন কিনতে যাবা, এখন কিনা দেখবা যে এখানে লেখা থাকে 1.2 ভোল্ট থেকে 1.5 ভোল্ট এরকম লেখা থাকে পেন্সিল ব্যাটারি যেগুলাতে আছে। তার মানে তারা আসলে কতটুকু আসলে বিভব সঞ্চয় করে রাখতে পারে এটা ইন্ডিকেট করতেছে। তো আমরা যেগুলা কিনতেছি ওই জিনিসগুলাতে হচ্ছে থাকে কত 1.2 থেকে 1.5 ভোল্টের মতো আর কি। এই শুষ্ক কুল যেটা আসলে আমরা বলতেছি ব্যাটারির ক্ষেত্রে এখানে 1.5 ভোল্ট থাকে। হ্যাঁ, হচ্ছে 1.5 ভোল্ট থাকে, 1.5 ভোল্ট থাকে। ঠিক সেম ওয়েতে এখানে কয়েকটা ব্যাটারির কথা বলতেছে, কয়েকটা ব্যাটারির কথা বলতেছে, বলতেছে এখানে ডেনিয়েল কোষের কথা বলতেছে। দেখো ডেনিয়েল কোষ মানেই বুঝতেছো যে আমরা আসলে জিঙ্ক ব্যবহার করি, আর কি বলি ব্যবহার করি বলতো? কপার ব্যবহার করি। ওই জায়গা থেকে আমরা আসলে কি 1.1 ভোল্ট পাইতেছি। এখানে ওই ল্যাকলেন্স সেল যেটা আছে এখান থেকে আমরা পাইতেছি এই যে 1.5। ঠিক আছে, লেড এসিড কোষ আছে, ওইখান থেকে আমরা একটা চার্জিত অবস্থায় পাইতেছি একরকম, অচার্জিত অবস্থায় পাইতেছি একরকম। এটা আবার রিটেন ক্লাসে বলবো। নিকেল অক্সাইডের ক্ষেত্রে একরকম পাইতেছি। তার মানে এই জিনিসটা আমরা কি পড়বো, যে কিভাবে কোশ্চেনটা আসে। কোশ্চেনটা আসে হচ্ছে এই যে আমরা ব্যাটারিতে যেটা ব্যবহার করি, যে ল্যাকলেন্স সেল, এটাই হচ্ছে সে আমাদের ব্যাটারি। পেন্সিল ব্যাটারি যেগুলো ব্যবহার করি ল্যাকলেন্স সেলটা আর কি। তো কোশ্চেনটা কিভাবে আসে? কোশ্চেনটা আসে হচ্ছে যে শুষ্ক কোষের কোষ বিভবের মান কত, অথবা ল্যাকলেন্স সেল কোষ যেটা আছে
এটার কোষ বিভবের মান কত, ডেনিয়েল কোষের কোষ বিভবের মান কত, এরকম করে আসতেছে। এবং এখান থেকে আরেকটা কথা মনে রাখতে পারো যে এদের প্রকারটা কেমন। একটা হচ্ছে তোমার প্রাথমিক এবং আরেকটা হচ্ছে তোমার গৌণ। গৌণ কোনটাকে বলতেছে জানো? গৌণ বলতেছে যে এটা হচ্ছে চার্জিত অচার্জিত দুই অবস্থায় করতে পারবো। আর যে জিনিসটা হচ্ছে শুধু ডিরেক্ট পাবো ওইটা বলতে হচ্ছে তোমার প্রাথমিক। এবং প্রাথমিক আর গৌণের আরো সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, ওইটা রিটেন ক্লাসে বলবো। রিটেনের অংশ রিটেনে বলাই শ্রেয়। তার মানে আমি এখানে বললাম যে ইএমএফ এর যে তালিকাটা আছে এখান থেকে আমরা আসলে কি দেখব, যে কোষগুলো আছে ওই কোষগুলোর বিভবের মান কত, ওই বিভবের মানগুলো এখান থেকে আমরা মুখস্থ করব। ঠিক আছে? এই তো মুনিরা বলছে ডান, সাবাস। তারপরে আস তো আমরা আসলে কোশ্চেন সলভে চলে যেতে পারি। দেখো আর একটা জিনিস বললে আমরা কোশ্চেন সলভে গেলে ভালো হয়, তাহলে টপিকগুলো শেষ, আমরা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেন হচ্ছে আমরা বিদায় নিতে পারবো। আচ্ছা দেখো, তো দেখো আমি এই তড়িৎদ্বার নিয়ে আমরা আগেও বলছিলাম যে আসলে এটা ইন্ডিকেট করে তোমার সক্রিয়তা সিরিজ। সক্রিয়তা সিরিজের আমরা শর্টকাটটা বলছিলাম লিক একা নাম একা এবার এলো যেন ফিরে পাবে হয়, কোথাকার হাজি আজ পেটাবে আমায়। এখানে শর্টকাটটাও এখানে লিখে দিছি। এবং এইখানে যেটা আগে আছে এটা সক্রিয়তা অনেক বেশি, ওইদিকে যেগুলো আছে ওইগুলো সক্রিয়তা অনেক হচ্ছে কম। এগুলো অধিক সক্রিয়, এটা মধ্যম সক্রিয়, এটা হচ্ছে কম সক্রিয়। এমন জিনিস যেগুলো আমরা আসলে শুনছি আগে না। তার মানে সক্রিয়তা সিরিজের উপরে যেগুলো থাকে ওগুলো হচ্ছে সক্রিয়। দেখো এখানে আমি আবার ওই যে একটা কথা বলছিলাম যে আসলে বামন হয়ে চাঁদে হাত দেওয়া যাবে না, এই কথাটা মনে রাখতে হবে এমসিকিউ সলভ করার ক্ষেত্রে, তাহলে খুব বেশি পরিমাণে কাজে দিবে। এখন আরেকটা টপিক হচ্ছে নার্নস্টের ইকুয়েশনটা, এটা বাকি আছে আর কি। তো নার্নস্টের ইকুয়েশনটা কেমন এটা আমি শেষ করে ফেলি, তাহলে অনেকগুলো এমসিকিউ সলভ করবো আর কি। আর আগের এমসিকিউ গুলো একটু রিভিশন দিব। দেখো এই হচ্ছে ই নট সেল। ই নট সেল, আমরা ই নট সেল ইকুয়াল এরকম শিখছিলাম যে আসলে ই নট অফ হচ্ছে জারণ প্লাস ই নট অফ হচ্ছে বিজারণ। তো আমরা আসলে ম্যাথ সলভ করার সময় শুধু এটা না, এর জন্য সুন্দর সুন্দর শর্টকাটও ব্যবহার করছি, বড় মাইনাস ছোট। আচ্ছা যাই হোক, এটা তো ই নট সেল। যখন আমার টোটাল ই সেলের মান বের করতে পারে, যখন ওই নির্দিষ্ট পরিমাণ কন্ডিশনে থাকে না, যে আমি ঘনমাত্রা কেমন ব্যবহার করতেছি, টেম্পারেচার কেমন নিতেছি, প্রেসার কেমন থাকতেছে, এই জিনিসগুলো থাকতেছে না, তখন ওই কন্ডিশনের জন্য আমরা যখন বিভবের মান বের করি, এটার সূত্র হচ্ছে এই যে এরকম। আচ্ছা, তো আমি এখন এইখানে যে জিনিসটা লিখলাম, আরে এখানে আমরা যে জিনিসটা লিখলাম এটা হচ্ছে তোমার ইন সেল ইকুয়াল ই নট সেল মাইনাস আরটি ডিভাইডেড বাই ইএফ লন উৎপাদ ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়ক। এখন উৎপাদের উপর কিছু একটা থাকে ধরলাম ওয়াই, এবং বিক্রিয়কের উপর কিছু একটা থাকে ধরলাম এটা হচ্ছে এক্স। তো এটা লিখলে তো স্বাভাবিক কথা, এটা কেউই আসলে বুঝতে পারবে না এটা কি লিখছি। তবে এই জিনিসটাকে আমি একটা উদাহরণের সহিত লিখি, তাহলে ইজিলি বোঝা যাবে। হ্যাঁ দেখো, আমার কাছে ধরো যেমন একটা জিনিস দেওয়া আছে হচ্ছে এক্স এ, এখানে ওয়াই বি, এরকম একটা অংশ। আচ্ছা ডিরেক্ট যদি আমি কোষ সংকেতটাই লিখি এটা খুব ভালো হয়, একটা কোষ সংকেত লিখে দিই যে হচ্ছে ধরো এখানে এ থেকে কি হয়েছে এ টু প্লাস, দেন এই জায়গা থেকে বি থ্রি মাইনাস থেকে হচ্ছে সে কি হয়েছে বলো বি হয়েছে। ঠিক আছে, সরি থ্রি প্লাস থেকে হচ্ছে সে কি হয়েছে বলো বি হয়েছে। এমন একটা সিনারিও আমরা আসলে বলছি যে আসলে এই প্রথম দিকের যে অংশটুকু থাকে তাকে আমরা আসলে বলি কি বলতো অ্যানোড বিক্রিয়া, তাকে বলি হচ্ছে অ্যানোড বিক্রিয়া। এবং পরে যে অংশটুকু থাকে তাকে বলতেছি হচ্ছে আমরা ক্যাথোড বিক্রিয়া। তো এটাকে যদি আমি আসলে একটু ভেঙে লিখি তাহলে একরকম আসে, আমি ভেঙে লেখা ছাড়াও ডিরেক্ট এটাতে বসাইতে পারি। আমি প্রথম যেহেতু করতেছি একটু ভেঙে করি, তারপর আমি
দেখে দেখে বলবো যে বলো এই যে এরকম করে হচ্ছে এটাতে ডিরেক্ট বসাই দিবা। দেখো অ্যানোড বিক্রিয়া যেহেতু, আমি যদি অ্যানোড বিক্রিয়াটা লিখতে চাই, এই হচ্ছে অ্যানোড। অ্যানোড বিক্রিয়াতে সে কি করছে, দুইটা ইলেকট্রন সে ত্যাগ করছে। দেন এই জায়গা থেকে কি হয়েছে বলো, A2+ হয়েছে। আচ্ছা, এখন আমি লিখবো হচ্ছে ক্যাথোড বিক্রিয়াটা। ক্যাথোড বিক্রিয়ায় কি হয়েছে, B3+ অবশ্যই তাকে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে বলো, 3টা ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে। দেন এই জায়গা থেকে উৎপন্ন হয়েছে বলো তো কি, বি। এই রিঅ্যাকশনটা আমি লিখলাম হচ্ছে অ্যানোড আর ক্যাথোড রিঅ্যাকশন। অ্যানোড আর ক্যাথোড রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটাতে একটু ভুল আছে। কি ভুল আছে বলো, সে যতগুলো ইলেকট্রন ত্যাগ করছে সে কিন্তু ততগুলো ইলেকট্রন গ্রহণ করে নাই। তার মানে এখানে ঝামেলা, এখানে দুইটাকে সমান করতে হবে। এখন সমানটা কিভাবে করব, যেহেতু এখানে 2 এখানে 3, এখানে 3 দ্বারা গুণ করে দিব, এখানে 2 দ্বারা গুণ করে দিব। বুঝছি কথাটা? এখন দেখো, এখন তোমরা কি করবা, এই যে আমি যেরকম করে মুছতেছি তোমরাও খাতার মধ্যে এরকম করে মুছে ফেলবা। এখানে আর কি হবে না, 2 হবে না, এখানে কি হবে না, 3 হবে না। এই যে আসো, তাহলে এবার কেমন, আমি এখানে 2 দ্বারা গুণ করে দিব। 2 দ্বারা গুণ করলে এখানে আসতেছে কি, সরি এখানে তো 3 দ্বারা গুণ করব তাই না, এই যে এখানে 3 দ্বারা গুণ করে দিব, তাহলে এখানে হবে হচ্ছে 6টা ইলেকট্রন, এবং এখানে হচ্ছে 2 দ্বারা গুণ করে দিব। 2 দ্বারা গুণ করলে এখানে আসতেছে কত বলো, এইখানে আসতেছে হচ্ছে 6টা ইলেকট্রন। এখানে তো 3 দ্বারা গুণ করা লাগবে, এখানে তো 2 দ্বারা গুণ করা লাগবে। এই কাজটা আমি করলাম। তার মানে আমি যেই কাজটা করছি, 6টা ইলেকট্রন এটাকে সমান করার জন্য এখানে 3 দ্বারা গুণ করছি, এখানে হচ্ছে 2 দ্বারা গুণ করছি। টোটাল একটা রিঅ্যাকশন এখানে হয়েছে। এখন মোট যেই রিঅ্যাকশনটা, মোট যেই বিক্রিয়াটা হয়েছে, এটা কি হয়েছে এটা আমি একটু লিখি। এখন দেখো নিচে লিখতেছে হচ্ছে মোট বিক্রিয়া। মোট বিক্রিয়া দেখো, যাদের এইগুলো মাথায় ঢুকতেছে না, মাথায় ঢুকানোর দরকার নাই, আমি শর্টকাট যেটা বলবো শর্টকাটটা ঢুকাইলেই হবে। আর যারা বুঝতেছো সুন্দর করে বুঝতে থাকো, আর যারা বুঝতেছো না তাদেরকে বলবো আরেকবার দেখলে অবশ্যই, রেকর্ড যেহেতু থাকবেই, দেখলে অবশ্যই বুঝে ফেলবা। এই জায়গাতে দেখো এখানে হচ্ছে 3A প্লাস 2B 3 মাইনাস, এখান থেকে কি হয়েছে বলো, এ হচ্ছে 3A2 প্লাস হচ্ছে 2A হচ্ছে B। এমন একটা ফর্ম হয়েছে, এই তো তাকে বলতেছে, হ্যাঁ, উৎপাদের মোল ডিভাইডেড হচ্ছে বিক্রিয়কের মোল। এই তো সাবাস, এই জায়গাটাতে আসলাম। আসার পরে এই রিঅ্যাকশনটার জন্য আমি নানস্টেড ইকুয়েশনটা এখানে লিখব। যদি লিখতে চাই আমি একটা অন্য কালার ব্যবহার করে লিখি, ই নট সেল যখন বলবো, দেখো ই নট সেলটাকে একটু ভেঙে লেখা যায়। কেমন ভেঙে লেখা যায়, এখানে আসবে হচ্ছে ই নট অফ জারণ। জারণ কার হইছে, এটার জারণ হয় অ্যানোডে যে থাকে তার কি হয় বলো, অ্যানোডে যে থাকে তার হয় কি জারণ, আর ক্যাথোডে যে থাকে তার কি হয় বিজারণ। এটা কি শুধু এটার জন্য স্বতঃসিদ্ধ না ওভারঅল স্বতঃসিদ্ধ, এটা সবার জন্য স্বতঃসিদ্ধ। তাহলে এখান থেকে লেখা যায় ই নট জারণ হইছে এই এ থেকে A2+ দিব প্লাস, এখানে ই নট অফ, তারপরে কত হয়েছে বিজারণ, তাই না, বিজারণ কার হয়েছে B3+ থেকে বি এইটার। আচ্ছা, তারপর এই হচ্ছে অংশ মাইনাস, আর এর মতো থাকুক, টি এর মতো থাকুক, ই এর মতো, তো ই এর মতো রাখা যাবে না। এখন এই জায়গাটাতে ই কি হবে, ই হচ্ছে আমার তুল্য সংখ্যা। ই কি আমার বলো, তুল্য সংখ্যা। তুল্য সংখ্যাটা আমি কিভাবে বের করব, তুল্য সংখ্যা বের করার উপায় হচ্ছে যতগুলো ইলেকট্রনের আদান প্রদান হয়েছে ওইটাই হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে কয়টা, ইলেকট্রনের আদান প্রদান হয়েছে 6টা, তাহলে ই হবে হচ্ছে এখানে 6। এটা আরো শর্টকাটে পারা যায়। শর্টকাটটা কি দেখবা, এটার দিকে তাকাও, এখানে হচ্ছে 2টা ইলেকট্রনের আদান প্রদান, এখানে 3টা ইলেকট্রনের আদান প্রদান, দুইটা কি সেম নাকি ভিন্ন, ওই যে শিখাইছিলাম, যদি ভিন্ন থাকে তাহলে কি করে দিতে হয়, গুণ করে দিতে হয়। যদি সেম থাকতো তাহলে কি ওই সংখ্যাটাই হইতো। যদি এখানে 2+ থেকে এখানে 0 হইতো তাহলে কি দুইটাই 2 হইতো, 2ই হইতো তুল্য সংখ্যা। কিন্তু এখানে যেহেতু 2+, এখানে যেহেতু 3+, দুইটা ভিন্ন না, দুইটা ভিন্ন হলে কি করতে হবে, গুণ করে দিতে হবে। দুইটা ভিন্ন হলে গুণ করলে কত আসে,
6। তার মানে এত কারসাজি করে কিন্তু করা লাগে না, আমি হচ্ছে আগে এটা ডিরেক্ট সবকিছু করে দেখাচ্ছি, দেন যে মুখে মুখে বলবো যে এটা কিভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে এখান থেকে আসছে এই আমি লিখলাম হচ্ছে লন। এখন উৎপাদ, উৎপাদে কি কি আছে দেখো, উৎপাদে আছে হচ্ছে আমার এই অংশটুকু, এই যে উৎপাদে আছে হচ্ছে আমার এই যে এই অংশটুকু, সরি এই যে উৎপাদে আছে আমার হচ্ছে এই অংশটুকু। এই অংশটুকুর মধ্যে আমি যদি একটু ভালো করে নজর দেই, দেখবো এটা হচ্ছে 2+, হ্যাঁ 2+, যেটা হচ্ছে আয়ন, এটা হচ্ছে আয়ন আছে। আর পাশে যেটা আছে 2b, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার সলিড অবস্থায় আছে। যেটা আয়ন অবস্থায় আছে ওইটা নিতে হবে, মানে যেটা হচ্ছে কি আমি বলতে চাচ্ছি, যেগুলো হচ্ছে সলিড অবস্থায় থাকে ওদেরকে নিতে হয় না। তাহলে এখানে আয়ন অবস্থায় আছে হচ্ছে এ, আমি লিখলাম এখানে এই হচ্ছে A2+। এখানে বিক্রিয়কের দিকে তাকাও, আয়ন অবস্থায় আছে হচ্ছে কি বলতো, এই তো সে মানে 3+, তাহলে এটা আমি এখানে লিখবো B3+। এখন ওই যে দেখো উৎপাদের উপর কিছু একটা লিখছি, বিক্রিয়কের উপর কিছু একটা লিখছি, কিছু একটা আসলে কি, ওই যে দেখো এর আগে A2+ এর আগে কি ছিল, 3 ছিল, এই যে 3 বসাই দাও। B3+ এর আগে কি ছিল, 2 ছিল, এই জায়গায় 2 বসাই দাও। এটা তো না হয় টোটাল রিঅ্যাকশনটা করলাম, করার পর এখান থেকে লিখতে পারতেছি, কিন্তু টোটাল রিঅ্যাকশনটা করা ছাড়া কিভাবে করতে পারতাম। ধরো এবার মনে মনে ধরো এই অংশটুকু কিছু আমার কাছে নাই, তখন কিভাবে করব, তখন ইনট সেল যে হচ্ছে তোমার জারণ বিজারণ, এটা তো আমরা জানি, এটা তো লিখতেই পারতাম -RTE। ই এর মানটা কিভাবে লিখতে পারতাম, ই এর মানটা এই যে মাত্র কিছুক্ষণ আগে বলছি, দুইটা যেহেতু ভিন্ন আছে দুইটাকে গুণ করে দিব, তাই না? যদি সেম থাকতো তাহলে হচ্ছে ওই সংখ্যাটাই লিখতাম, ভিন্ন আছে গুণ করে দিছি। এখন বলতেছি উৎপাদ, ভাই আমি উৎপাদ বুঝবো কিভাবে, আমার এই যে স্ল্যাশ একটা দাগ আছে দেখো, যে এইখানে হলুদ মার্ক করে দিতেছি দেখো, এই হচ্ছে একটা দাগ, হেস এই দেখো এই হচ্ছে সে একটা দাগ, এবং এই হচ্ছে সে একটা দাগ। এই দাগের এই পাশে যারা থাকে তারা হচ্ছে কি বলতো বিক্রিয়ক, বিক্রিয়ক। এই পাশে যারা থাকে তারা হচ্ছে উৎপাদ, ঠিক সেম। এই পাশে যারা থাকে তারা হচ্ছে কি বলো, উৎপাদ। এই পাশে যারা থাকে তারা হচ্ছে কি বলতো, বিক্রিয়ক। ভাই তা আমার তো এখানে সহজ হয়ে গেছে যে উৎপাদ, তাহলে উৎপাদ কে কে আছে, A2+ আছে উৎপাদ, বি আছে উৎপাদ, বি তো এখানে সলিড অবস্থায়, এটা তো একস অবস্থায় আছে, তাহলে উৎপাদটা সুন্দর করে লিখে দাও, A2+ লিখে দিস। তারপরে আসি নিচে লিখতে হবে বিক্রিয়ক, এখানে বিক্রিয়ক এ সলিড অবস্থায় নেওয়া যাবে না, এখানে B3+, এটা হচ্ছে কি একস অবস্থায় আছে, তাহলে এটা নিতে হবে B3+, এখানে বসাই দাও, বসাই দিলাম। তারপরে কি করব, এখন ওই যে উপরে 3 2 আসছে, এটা কেমনে আমি বুঝবো, এটা বোঝার উপায়টা কি, এখানে 2+ আছে না 2, এখানে দেখো 3+ আছে, তাহলে 2 দিয়ে দিবা হচ্ছে বি এর উপরে, এখানে আছে 3 3 দিয়ে দিবা হচ্ছে এর উপরে, এই কাজটাই করা হয়েছে। দেখো A2+ এর উপর কি আসছে, এই যে A2+ এর উপর এই যে আসছে হচ্ছে এইটা, ঠিক আছে, A2+ এর উপর আসছে এই যে এইটা, এবং B2+ এর উপর কি আসছে, B2+ এর উপর আসছে হচ্ছে এইটা, এই যে B3+ ছিল, এর উপর আসছে হচ্ছে 2, A2+ এর উপর আসছে হচ্ছে 3, মানে দুইটাকে হচ্ছে এক্সচেঞ্জ করে দিছি। আবার রিভিউ টানতেছি, রিভিউটা কি, রিভিউটা হচ্ছে এটা যে মাঝখানে যেটা লবণ সেতুর এই পাশে যেটা আছে এটা হচ্ছে অ্যানোড, এটা ক্যাথোড, এটা তো এই দুটো ডিটেলস ছিল, আমরা ডিটেলসে যাব না। এই স্ল্যাশ দাগের এই পাশে যেটা আছে এটারে বলে বিক্রিয়ক, ওই পাশেটারে বলে হচ্ছে উৎপাদ, এই পাশেটারে বলে হচ্ছে বিক্রিয়ক, ওই পাশেটারে বলে হচ্ছে উৎপাদ স্বাভাবিক অবস্থায়। আমি ইকুয়েশন যখন লিখতে যাব ওইখানে দেখি আমার তুল্য সংখ্যা লেখার দরকার পড়ে, তুল্য সংখ্যা কিভাবে লিখবো, দেখতেছি এখানে জারণ সংখ্যা ভিন্ন, ভিন্ন থাকলে কি করতে হয়, শর্টকাট অনুসারে গুণ করে দিতে হয়, গুণ করলে কত আসে, 6 আসে, এই 6 বসাইলাম। তারপরে কি আসতেছে, তারপরে হচ্ছে উপরে বসে উৎপাদ, নিচে বসে বিক্রিয়ক। এখন উৎপাদ আমি পাবো কই, আমি স্ল্যাশের এই পাশে গুলো হচ্ছে উৎপাদ। একটা কথা বলছি, সলিড গুলা নিতে হয় না, তাহলে উৎপাদ A2+ আছে, বি আছে, A2+ যেহেতু একোয়াস, আমি একোয়াসটা বসাইলাম, এইখানে বিক্রিয়ক আসছে হচ্ছে B3+, যেটা হচ্ছে একোয়াস, আমি বসাইলাম। তারপরে তাদের উপর নাকি পাওয়ার দিতে হয়, পাওয়ার গুলা কিভাবে দিতে হয়, এর উপর যে জারণ সংখ্যাটা আছে এটা, আর এর উপর যে জারণ সংখ্যাটা আছে দুইটাকে এক্সচেঞ্জ করে দিব। তার মানে এর উপর 2+ ছিল, এটা বসাই দিব বি এর উপরে, বি এর উপর 3+ ছিল, এটা বসাই দিব হচ্ছে এর উপরে। বোঝা গেছে কথা, তার মানে এই অংশটুকু না করেও এই অংশটুকু করা যায়, বুঝছি।
আচ্ছা দেখো, আমরা ওই ওই দিন তড়িৎদ্বারগুলো পড়ছিলাম। তড়িৎদ্বারগুলো পড়ার সময় আমরা বলছিলাম যে আসলে ধাতব আয়ন তড়িৎদ্বার কোনগুলা, যেগুলো হচ্ছে একটা স্ল্যাশ দাগের এই পাশে দেখবো হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, এখানে ধাতু নেওয়া হয়েছে। দেন এখানে আরেকটা কথা বলছিলাম যে এখানে অ্যামালগাম শব্দটা যেখানে পাবো, অ্যামালগাম দ্বারাই আসলে ইন্ডিকেট করে কি বলো, যে মার্কারি কোথাও আছে কিনা। যদি মার্কারি থাকে ওইটাই হবে হচ্ছে আনসার। তাহলে এই হচ্ছে সেই মার্কারি। ঠিক আছে, মার্কারি এখানে আছে, এখানে যেহেতু এই যে মার্কারি আছে, এটাই হবে হচ্ছে আনসার। আচ্ছা, ঠিক সেম ওয়েতে আমি বলতেছিলাম জারণ বিজারণটা কি। জারণ বিজারণের জন্য শুধু দেখবো এই স্ল্যাশ যে দাগটা আছে, সরি, এই যে স্ল্যাশ দাগটা আছে, এই স্ল্যাশ দাগের আগেই দুইটার জারণ সংখ্যার পরিবর্তন হয়ে গেছে। এটার ক্ষেত্রে দেখো স্ল্যাশ দাগটা হচ্ছে এইখানে, তারপর জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, তাইলে তখন এটা হবে ধাতবায়ন। আর যখন স্ল্যাশ দাগের আগেই দুইটার জারণ সংখ্যার পরিবর্তন হয়ে যায়, তখন এইটাকে বলে হচ্ছে জারণ বিজারণ তড়িৎদ্বার। ঠিক আছে, তারপরে লাস্ট যে কথাটা বলছিলাম, ধাতু অদ্রবণীয় লবণ। তুমি কোশ্চেনে টোটাল দেখবে যে লবণ আছে কোনটা। আমি দেখতেছি এখানে একটা ধাতু আছে এবং এই ধাতুর সাথে এখানে লবণ দেয়া আছে। ধাতু আছে এবং কি ধাতুর সাথে কি আছে বলতো, লবণ। কেমনে বুঝছি, যে কোনো একটা ধাতু নিলাম, তার সাথে ক্লোরাইড যুক্ত হওয়া মানে হচ্ছে এটা একটা লবণ। আচ্ছা, এন্ড গ্যাস তড়িৎদ্বার, গ্যাস বুঝার অপশনটাই কি, আমার কাছে কোশ্চেনই বলা আছে গ্যাস। ভাই গ্যাসই যেহেতু বলছে, এখানে এই যে হাইড্রোজেন গ্যাস আছে, কোশ্চেনের মধ্যে আর কোনোটার মধ্যে কিন্তু গ্যাস নাই, শুধু এটাতেই গ্যাস আছে। হ্যাঁ, এরকম করে আমরা বলছিলাম। আচ্ছা, এটা গেল এটা, এটা নিয়েও কিছু বলা আছে। আচ্ছা, এটাও বলা হয়েছে। আচ্ছা, আমরা এখন হচ্ছে কিছু কোশ্চেন সলভ করব। ঠিক আছে, এই যে পড়াইছি যে এখন জটপটু আনসার দিতে হবে কিন্তু। ঠিক আছে, আমি যাচ্ছি। ও, গত ক্লাসে আরেকটা কিউ ইকুয়াল এনইএফ পড়াইছিলাম তাই না, এর উপর থেকে আসলে কয়েকটা ম্যাথ করে আসো। আচ্ছা, এখন আমি ওই করব প্লাস হচ্ছে এখানে লিখে রাখবো। দেখো দেখো আমরা আসলে বলছিলাম কি বলতো, ওই কিউ ইকুয়াল এ হচ্ছে এই এনইএফ, এরকম একটা জিনিস বলছি, কিউ ইকুয়াল এনইএফ। তো এটা দ্বারা আসলে কি ইন্ডিকেট করে, এটাই তো আমার সেই সার্বজনীন সূত্র যেখান থেকে আমরা সবগুলো সলভ করতে পারি। আমার কাছে কোশ্চেন বলছে 0.5 মোল অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে। এই হচ্ছে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে জানতে চাইছি। এখন কি পরিমাণ বিদ্যুৎ এটার দ্বারা ইন্ডিকেট করতেছে কি বলো, এখানে চার্জের মান জানতে চাইছি কিন্তু। হ্যাঁ, কি পরিমাণ বিদ্যুৎ দ্বারা হচ্ছে চার্জের মান জানতে চাইছি। আমার এন এর মান দেয়াই আছে 0.5, বসাইলাম 0.5। এটা যেহেতু অ্যালুমিনিয়াম বলা আছে, দেখো অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে, এটা আমরা জানি, তার মানে তুল্য সংখ্যা হচ্ছে 3, দিলাম 3। কোশ্চেনে সবগুলোতে ফ্যারাডে দেওয়া আছে, এই হচ্ছে সেই ফ্যারাডে। তাহলে এখানে গুণ করলে আসতেছে কত, 1.5 ফ্যারাডে। এটা হচ্ছে আনসার। কথাটা বোঝা গেছে? এখন 1.5 ফ্যারাডে কি আছে কোশ্চেনে? হ্যাঁ, কোশ্চেনে আছে। এই হচ্ছে 1.5 ফ্যারাডে। আচ্ছা, তারপরে আস, বুঝছো না? এখন এখানে বলতেছে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে 1 ফ্যারাডে বিদ্যুৎ পরিচালনা করলে ক্যাথোডে সোডিয়ামের পরিমাণ জানতে চাইছি। এটা যদি আমি আচ্ছা, এখানে আনসার কারা কারা দিছিলা? এই তাকিয়া প্রথমে দিছে, শাহরুল দিছিল, মুনিরা দিছে, সাবাস। পরের কোশ্চেনটাতে আসি। পরের কোশ্চেনটাতে বলছে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে 1 ফ্যারাডে পরিচালনা করলে ক্যাথোডে জমাকৃত সোডিয়ামের পরিমাণ জানতে চাইছি। এটা যদি আমি এখান থেকে বের করতে চাই, আমি এখানে কি বলবো, জমাকৃত পরিমাণ জানতে চাইছে, আগে দেখতে হবে আমার কাছে বের করতে বলছে জমাকৃত পরিমাণ মানে ডাব্লিউর মান জানতে চাইছে। আমি তো সূত্র পারি একটাই, সূত্র কি পারি, কিউ ইকুয়াল এই এনইএফ, এইটা পারি। আচ্ছা, কিউ ইকুয়াল এনইএফ পারি। এই জায়গায় আমি দেখবো কোশ্চেনে কি দেয়া। ও আচ্ছা, কোশ্চেন তো 1 ফ্যারাডে দেয়া আছে, তার মানে এখানে চার্জের মান কিউ এর মান দেয়া, এন এর মান কি দেয়া আছে, এন এর মান 1 ফ্যারাডে বিদ্যুৎ, এন এর মান তো দেয়া নাই। ও আচ্ছা, কই মাথা আমার কই ঘুরতেছে দেখো,
ওইখানে তো জানতেই চাইছি যে কি পরিমাণ বিদ্যুৎ, তার মানে এখানে ডাব্লিউ ডিভাইডেড বাই এম বসাবো, ইনটু যেহেতু এই জায়গায় সোডিয়ামের কথা বলছে, সোডিয়ামের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত বলো, 1, এখানে 1 বসাবো। ফ্যারাডে ফ্যারাডের মতোই রাখি, কিউ এর মান ওইখানে কত বলো তো 1 ফ্যারাডে। আমি চাইলে এখানে 96,500 বসাই দিতে পারি, তাহলে ওইখানে বসাইতে হবে কি 96,500, তাহলে ওই জিনিসটা কাটাকাটি যাবে আর কি। সোডিয়াম এখানে কত সোডিয়ামের কত, আমরা জানি যে পারমাণবিক ভর হচ্ছে 23। আচ্ছা, আরে যায় না কেন, এই হচ্ছে 23 ইন্টু হচ্ছে 1 ইন্টু হচ্ছে সেই এফ, এই জায়গায় আসতেছে শুধু এফ, তাহলে এই এফ কাটা এফ কাটা, তাহলে ডাব্লিউর মান কত আসতেছে, হচ্ছে 23 গ্রাম। এখন 23 গ্রাম কি কোশ্চেনে আছে, 23 গ্রাম কোশ্চেনে কি আছে, হ্যাঁ 23 গ্রাম কোশ্চেনে আছে। আনসার কোনটা, আনসারটা হচ্ছে ঘ। এই তো ঋষিকা বলছে বি, শাহরুল বলছে এবং তাকিয়া নীতি বলছে হচ্ছে বি, সাবাস। এখন বলতেছে 1 মোল কপার ক্লোরাইড কে তড়িৎ বিশ্লেষণ করতে কত ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন, এটা আমার কাছে জানতে চাইছে। তো এটা যদি আমি বের করতে চাই, ঠিক সেম আমার সূত্র পারি একটাই, কোন সূত্র পারি, কিউ ইকুয়াল এনইএফ পারি। দেখো প্রত্যেকটা এখানে কি কত ফ্যারাডে বিদ্যুৎ, কোশ্চেনে কিন্তু বলা, দেখো কোশ্চেনে বলা কত ফ্যারাডে বিদ্যুৎ, তার মানে কোশ্চেনে বলা আছে যে এটা হচ্ছে ফ্যারাডে এককে আছে, মানে প্রত্যেকটা এখানে যে কি ফ্যারাডে, এটাও ফ্যারাডে, এটাও ফ্যারাডে, এটাও ফ্যারাডেতে আছে, এটা এখানে কিন্তু বলে দিছে। তার মানে এখন আমি যদি বসাইতে চাই, কিভাবে বসাবো, এন এর মান কত, এন এর মান হচ্ছে সেই 1, তুল্য সংখ্যা, এখানে তুল্য সংখ্যা কাঠটা কপার ক্লোরাইড, তাই না, এই যে দেখো এই হচ্ছে সেই কপার ক্লোরাইড, যদি কপার ক্লোরাইড হয় ভাই এই জায়গাতে আমি দেখতেই পাইতেছি ইলেকট্রনের আদান প্রদান কয়টা হবে, 2 যাবে হচ্ছে এখানে 2 প্লাস, সরি এই হচ্ছে যাবে 2 প্লাস, এখানে হচ্ছে 1 মাইনাস, তাহলে তুল্য সংখ্যা হবে কত বলো 2, এই বসালাম হচ্ছে 2, এই হচ্ছে এফ, এখানে এফ, এন এর মান 1, সব কিছুই তো বসাইলাম, তাহলে আনসার কত আসতেছে বলো, চার্জের মান আসতেছে হচ্ছে 2 ফ্যারাডে। এখন এই 2 ফ্যারাডে কি হচ্ছে কোশ্চেনে দেয়া আছে, হ্যাঁ কোশ্চেনে দেয়া আছে, কোনটা, আনসার হচ্ছে এই এ নাম্বারটা 2 ফ্যারাডে বিদ্যুৎ। এখানে 8-এর ঋষিকা বলছে, তামিম ইকবাল বলছে, মনিরা বলছে, শাহরুল বলছে, সাবাস, জিনিসগুলো আবার রিভিউ হয়ে যাইতেছে। আচ্ছা তারপরে আচ্ছা দেখি তো এটা মনে আছে কিনা তোমাদের, যে আমি তীব্র তড়িৎ বিশ্লেষণ চেনার একটা উপায় বলছিলাম, তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ চেনার একটা উপায় বলছিলাম, দেখি কারা কারা মনে করতে পারো, শর্টকাটটা কি মনে রাখতে পারো কিনা, মনে করতে পারো কিনা। তীব্র তড়িৎ বিশ্লেষণ, তীব্র তড়িৎ বিশ্লেষণ, আচ্ছা ওই তো প্রশান্ত পোদ্দার, ঋষিকা, শাহরুল, তাকিয়া, মিলা, তামিম, এই তো সবাই সবাই উত্তর দিতেছে হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণ কি হচ্ছে HCl,
তার মানে আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে আসলে যে তীব্র তড়িৎ বিশ্লেষক হচ্ছে তারা যারা হচ্ছে সবল বা হচ্ছে কি তীব্র এসিড থাকে, বা সবল বা তীব্র ক্ষার থাকবে, অথবা ওই সবল এসিড ক্ষারের লবণটাও থাকতে পারে, তাই না? আর মৃদু তড়িৎ বিশ্লেষক কোনগুলো? মৃদু এসিড বা মৃদু ক্ষার থাকলে এটা আমরা বুঝবো যে এই জিনিসটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষক। দেখো এই জিনিসগুলো হচ্ছে গতবার আসছে, হ্যাঁ, তো এগুলো আমাদের পারতে হবে, সাবাস। তো তারপরে আসো, এটা করার চেষ্টা করো তো, এটা আমি না বলি, এটা আমি না বলি, দেখি তো করার চেষ্টা করো তো। এই জায়গায় বলছে কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে কত মোল কপার জমা হবে। এখন এইগুলো জমা টমা হওয়ার যে ব্যাপারগুলা, এই যে এখানে বলে কপার জমা হবে, এই জমা টমা হবে, এই জিনিসগুলা কোথায় হয়? এই জিনিসগুলা হচ্ছে ক্যাথোডে হয়। কোথায় বলো? ক্যাথোডে জমা হয়। এই যে ক্যাথোডের কথা বলছে, এইখান থেকে দেখেই আমি আনসার দুইটা ফিক্সড করে ফেলতে পারি। কি কি? যে এইখানে অ্যানোডের কথা বলা আছে, এইখানেও অ্যানোডের কথা বলা আছে, এইটা হবে না, এইটাও হবে না, তাহলে বাকি থাকতেছে কোনটা? 1 আর 4। এখন 1 আর 4-এর মধ্যে আনসার হবে, এটাও বুঝছি। এখন এটা যখন আমি করতে যাব, কেমন আসতেছে? আমি লিখলাম কিউ ইকুয়াল NEF। এখন কিউ এর মান কত দেওয়া? 1 ফ্যারাডে, তার মানে কিউ এর মান দেওয়া আছে। তা এখানে লিখলাম আমি 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে ইকুয়াল মোল সংখ্যা কত মোল, এন এর মান বের করতে বলছে। তারপরে আসো তুল্য সংখ্যা, কার তুল্য সংখ্যা? এই হচ্ছে কপার সালফেট। দেখেই তো বোঝা যাচ্ছে যে তুল্য সংখ্যা কত? 2, কারণ কপারের হচ্ছে 2+, সালফেটের 2-। দুইটা কি সেম নাকি ভিন্ন? সেম, তাহলে ওই সংখ্যাটাই তুল্য সংখ্যা। এই বসাইলাম 2 ইন্টু এফ। এখন ফ্যারাডে এখানে কি মান বসাবো? বসাবো না, কারণ ওই কিউ এর মানও এফ দিয়েই দেওয়া আছে। এই জায়গা থেকে আমি এফ কাটা দিতে পারি, এফ কাটা দিতে পারি। যদি দেই তাহলে আমার কাছে থাকতেছে এন ইকুয়াল 1/2 ইকুয়াল 0.5 মোল। এই হচ্ছে আমার আনসার। এটা যদি হয় আনসার, তাহলে এখান থেকে আমি বলতে পারি এখানে আনসারটা কোনটা হবে? 0.5 মোল। এই হচ্ছে ক হবে হচ্ছে আনসার। এই তামিম, শাহরুল, তাকিয়া, জান্নাত, মুনিরা এরা বলছে যে এখানে কই হবে। এই তো, সাবাস। এটা সবচেয়ে ভালো কোশ্চেন না? এটাও একটা জায়গায় আসছে, এটা সাইড নোটটা লেখা হয় নাই, যে 1 ফ্যারাডে সমান কত কুলম। দেখি তো, এইটা সবার আনসার করা উচিত যে 1 ফ্যারাডে ইকুয়াল হচ্ছে কত কুলম। বুঝছো? 1 ফ্যারাডে ইকুয়াল কত কুলম, এইটাও নাকি পরীক্ষায় আসে। বলো, এইগুলো কি আসার মতো কোশ্চেন? আমরা জানি যে আসলে 1 ফ্যারাডে ইকুয়াল হচ্ছে 96,500 কুলম। 96,500 কুলম। এই তো, ঋষিকা, তামিম, মুনিরা, শাহরুল, তাকিয়া। গত বছর আমি যখন অনলাইনে ক্লাস নেই, তখন কিছু কিছু হচ্ছে পোলাপান, মানে এখানে না, ওই যখন বিভিন্ন কোচিং সেন্টারে অনলাইনে ক্লাস নিতাম, আমি দেখতাম কিছু কিছু স্টুডেন্ট রেগুলার আমাকে হচ্ছে মেসেজ করতো, বা আমি যখন বলতাম যে আসলে এই কোশ্চেনটার আনসার একটু চেষ্টা করো, তো ওরা আসলে মেসেজ করে বলতো যে 2-এর সি, 3-এর সি। আমি এভাবে সবসময় এমনই যে করি, যে একটা করে সাথে সাথে আবার জিজ্ঞাসা করি যে কারা কারা পারতেছে, আমি চেক করতাম। আমি ওই জায়গায় ওই কিছু কিছু নাম দেখতাম, এই জিনিসগুলো হচ্ছে তারা খুবই অ্যাক্টিভ থাকতো ক্লাসের মধ্যে, অ্যাক্টিভ থাকতো। এবং তারা এমনও হইতো যে আসলে আমি একটা সময় ছিল যে আসলে আমাকে ফেসবুকে কেউ যদি যখন হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতো, আমি আসলে অ্যাকসেপ্ট করতাম না। তো ওই সময় হচ্ছে আমি পরে দেখতেছি অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে আসলে, বিভিন্ন জায়গায় ক্লাস টাস নিলে এরকম হয়। তো এখন না করেও পারা যায় না, পরে বলে যে হচ্ছে পরের দিন ক্লাসে গেলে আবার বলেছে ভাই আপনি তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না, এই সেই। এখন আবার সবারটাই করি। তো ওরা আবার হচ্ছে মেসেজ করতো, তো ওদের ওই নামগুলা দেখে দেখে আমি মনে পড়তো, আয় হ্যাঁ, এ তো সে। যেমন এই যে শাহরুল হচ্ছে
খুব ইয়ে করে, কি জানি বলে, গত লাস্ট 2-3 ক্লাস যাবার আমি দেখতেছি যে হচ্ছে রেসপন্স করে, বা হচ্ছে এখানে কি ওই ইয়ে আছে, মুনিরা আছে, তামিম ইকবাল আছে, ঋষিকাও আছে, কিছু কিছু আছে পোলাপান আমি যে দেখতেছি এরা হচ্ছে এইখানে যেমন অ্যাক্টিভ, ওরা যখন ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠায় তখন আমি দেখি ও আমার মনে পড়ে ও আচ্ছা ও তারা তো ক্লাসেও অ্যাক্টিভ। তো এটা আসলে ওই এটা বলতেছি না, আমি যে কথাটা বলতেছিলাম গতবার যারা অ্যাক্টিভ ছিল না, যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতো বা মাঝে মধ্যে খবর নিত যে ভাই আচ্ছা কিভাবে পড়াশোনা করবো এই সেই জিজ্ঞাসা করতো, তাদেরকে বলতাম, তারাই হচ্ছে দেখি যে এখন ওই পাবলিকান, কেউ কেউ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তবে সব বলবো না সবাই পাইছে, তবে তাদের পরিশ্রম বা এই যে লেগে থাকার যে প্রবণতাটা ছিল, তারা গুচ্ছের অনেক ভালো ভালো ইউনিভার্সিটি ভালো ভালো সাবজেক্টে পড়তেছে, আমি দেখে আমার নিজেরই ভালো লাগতেছে দেখা। কালকে আমি ফেসবুকে চালাইতেছিলাম, হঠাৎ করে নামটা সাজেস্ট আসছে, আমি সাজেস্ট আসতে বলতে হচ্ছে তার একটা পোস্ট আসছে, পোস্ট দেখি যে হচ্ছে ডিপার্টমেন্টের সামনে সে হচ্ছে সবার সাথে ছবি তুলে শেয়ার করতেছে, এই করতেছে, এই জিনিসগুলো দেখে খুব ভালো লাগতেছিল যে যারাই হচ্ছে আমার কাছ থেকে আসলে ওই ক্লাসে যেমন অ্যাক্টিভ ছিল, আমার কাছ থেকে পরামর্শ নিছে, ওই পরামর্শ নিয়ে তারা এখন হচ্ছে ভার্সিটিতে পড়তেছে, তারা আসলে অনেক এই ব্যাপারে তারা অনেক কি কৃতজ্ঞতা বোধ স্বীকার করে, তারা মাঝে মধ্যে হচ্ছে আমাকে মেসেজ দেয়, মেসেজ করে বলে যে হচ্ছে ভাই আপনি হচ্ছে এমন এক পরামর্শ দিয়েছিলেন, এই করছিলেন সেই করছিলেন। আর এমনও তো হয়েছে যে আমার হচ্ছে তারা চান্স পাওয়ার পর যে হচ্ছে ডাবিতে চান্স পাইছে আর কি, তাদের মধ্যে কয়েকজন তো ডাবিতে চান্স পাইছে, কেউ বাইরে চান্স পাইছে, যারা ডাবিতে চান্স পাইছে তারা দেখা গেছে হচ্ছে ওই আমি থাকি অমর একুশে হলে, তারা হচ্ছে ওই তাদের এলাকার ভালো ভালো খাবার যেগুলো আর কি বিখ্যাত, ওই খাবারগুলো নিয়ে এসে আমাকে খাওয়াইয়া দিয়ে গেছে, এমনও হয়েছে, এমন এমন স্টুডেন্ট আমার ভাগ্যে ছিল। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমি আশা করি আপনারা যারা আছেন এটা আরো খুব বেশি পরিমাণে বাড়বে। তা আমার হলে দেখবো যে আমি এক এক দিন এক একজন খাবার নিয়ে আসতেছেন, আমার হয়তো বা পরে আর বাইরে থেকে খাওয়াই লাগবে না, আপনাদের খাওয়াই আমার চলে যাবে। আচ্ছা দেখো, এখানে কি ওই নেট স্লো নাকি? এটা আনসার করার চেষ্টা করো তো। নিচের কোনটি অ্যামালগাম তরিদ্দার? এখন অ্যামালগাম কিভাবে বুঝবো? অ্যামালগাম বোঝার অপশনটা হচ্ছে অ্যামালগাম বোঝার অপশনটা কি, ওই যে অ্যামালগাম লেখা আছে, বলছিলাম অ্যামালগাম চেনার অপশনটা হচ্ছে দেখবো ওই তরিদ্দারের মধ্যে মার্কারি আছে কিনা, মার্কারি থাকলে ওইটাই হচ্ছে কি বলতো অ্যামালগাম। এখন আমি কোশ্চেনে যাইতেছি, কোশ্চেনে তাকায় দেখতেছি কি যে অ্যামালগাম কোনটা, কোনটাতে আছে অ্যামালগাম, এই যে এখানে অ্যামালগাম আছে, তার মানে এখানে আমার আনসার হওয়া উচিত কোনটা, আনসার হওয়া উচিত এখানে খ নাম্বারটা, তাই না? অবশ্যই। এটা আমরা অন্য একটা কালার নিলে, এটা নিয়ে দেখি, খ নাম্বারটা হচ্ছে এখানে আছে, যেহেতু অ্যামালগাম এখানে আছে, এই তো মার্কারি, এই যে ঋষিকা বলছে হ্যাঁ মার্কারির কথা বলছে, তাকিয়া বলছে মার্কারির কথা, তামিম বলছে, মুনিরা বলছে, হ্যাঁ প্রশান্ত বলছে, তামিম বলছে, শাহরুল বলছে, আচ্ছা এই তো সাবাস, আশাও বলছে, এক্সিলেন্ট, তারপরে আসো। তো এটা হচ্ছে তোমার সেই ইনট সেলের ইএমএফ এর মান বের করতে বলছে, ঠিক আছে, ইএমএফ এর মান বের করতে বলছে, এখন আমি ইএমএফ বের করব। তো এই জায়গায় আমার একটা কথা দেখতে হবে প্রথমে, আমার কাছে কি কোনো রিয়াকশন দেয়া আছে কিনা, আমি একটু ভালো করে নজর দিলে দেখবো এই জায়গায় আমার কাছে রিয়াকশনটা দেয়া আছে, যেহেতু এই রিয়াকশনটা দেয়া আছে আমার এই রিয়াকশনের উপর বেস করে কাজ করতে হবে, রিয়াকশনটা যদি দেয়া না থাকতো তাহলে আমি ছোট থেকে বড় এগুলো আসলে ফলো করে এখানে আনসারটা করতে পারতাম। রিয়াকশন অনুসারে আমি বলতে পারতেছি দেখো এই জায়গায় জিঙ্ক জিঙ্ক 2+ পরিণত হয়েছে, কপার 2+ কপারে পরিণত হয়েছে, যেহেতু জিঙ্ক জিঙ্ক 2+ পরিণত হয়েছে, তার মানে আমি যখন এখানে লিখবো ই নট সেল, তাহলে জারণটা লিখতে হবে এই ই নট জারণ, জারণ কার হয়েছে, জিঙ্ক থেকে নাকি জিঙ্ক 2+ হয়েছে, তারপর প্লাস এ হচ্ছে ই নট বিজারণ, বিজারণ কার হয়েছে, কপার 2+ থেকে কপার হয়েছে, তাহলে লিখতে হবে কপার 2+ থেকে এ হচ্ছে কপার, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটার মান কি দেয়া আছে, হ্যাঁ দেয়া আছে, কত প্লাস 0.76 ভোল্ট দিলাম আমি প্লাস, কপার 2+ থেকে কপার এটা কি দেয়া আছে, হ্যাঁ এইটাও দেয়া আছে, কত 0.34 ভোল্ট,
এখান থেকে আনসার করলে এখানে আসতেছে +1.1 ভোল্ট। এটা কি কোশ্চেনে দেয়া আছে কিনা এটা আমাদের খুঁজে বের করতে হবে, তাই না? এটা খুঁজে বের করতে হবে। দেখো এখানে আনসার কোনটা 1.1 ভোল্ট। দেখো প্লাসেরও আছে আবার মাইনাসেরও আছে, এগুলো কিন্তু দেখে শুনে বাছাই করতে হবে। এখানে প্লাসেরটাই কিন্তু হবে হচ্ছে আনসার। এই তো তামিম বলছে, দেন ঋষিকাও বলছে, মুনিরা বলছে, শাহরুল বলছে, সাবাস। এটা বলছে ক্ষার ধাতুগুলোর মধ্যে কোনটা বেশি সক্রিয়, কোনটা বেশি সক্রিয়। তো সক্রিয় কোনটা, তোমার হচ্ছে সক্রিয়তা সিরিজ যেটা ছিল উপরে যেগুলো থাকে ওগুলো হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়। আমরা যখন পড়তেছিলাম এরকম বলি, লি কে কানা ম্যাগাইবার, লি কে কানা ম্যাগাইবার, সরি কানা ম্যাগাইবার এলো যেন ফিরে শোনা পাবে, হ্যাঁ এরকম করে আমরা পড়ি। তো এখানে আমি দেখতেছি লিথিয়াম হচ্ছে সবার উপরে, তাই না? আনসারটা কি হবে বলো তো? এ হচ্ছে লিথিয়াম। বুঝছি কথা? এই তো এক্সিলেন্ট। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, হ্যাঁ এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এ হচ্ছে আয়রন, এ হচ্ছে সেই মার্কারি। এরকম একটা জিনিস দেয়া আছে। এখন এই জায়গা থেকে তো বলো যে বলছে নিচের কোনটি কম সক্রিয়, বলে নাই আমার কাছে বেশি সক্রিয়, বলছে কম সক্রিয় কোনটা এটা বের করতে হবে। এখন তাহলে আমার সক্রিয়তা সিরিজের কথা চিন্তা করা লাগবে, এবং সক্রিয়তা সিরিজের কথা যদি চিন্তা করি তো দেখি যে লি কে কানা ম্যাগাইবার এলো যেন ফিরে শোনা পাবে হায়। তার মানে দেখতেছি লি কে কানা ম্যাগাইবার মানে হচ্ছে কি, ম্যাকাইবার ম্যাগনেসিয়াম। এই যে এলো যেন মানে কি অ্যালুমিনিয়াম, ফিরে পাবে তার মানে হচ্ছে ফেরাম। তার মানে মার্কারিটা কোথায়, মার্কারিটা সবার নিচে, যেহেতু সে সক্রিয়তা সিরিজের নিচে থাকে মার্কারি, তার মানে এটাই হবে হচ্ছে আমার কি বলতো আনসার। এই তো, এই যে ঋষিকা বলছে মুনিরা, শাহরুল, তাকিয়া, দেন তামিম। এই তো সাবাস। এটা বলছে আচ্ছা এটা থাকুক। এটা এই কোশ্চেনটা ভালো। এই কোশ্চেনটা এখানে বলতেছে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হয়েছে, কপার টু প্লাস থেকে কপার হয়েছে, কোষ্ঠীর ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে। কোশ্চেনটা হচ্ছে ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে, ক্যাথোডে। এখন ক্যাথোড কোনটা, আমি যদি দেখি যে ক্যাথোড হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোডে কাজটা কি হয়েছে যদি দেখি, আমি দেখি ক্যাথোডে কি হয়েছে, কপার টু প্লাস ছিল, সেই কপার টু প্লাসটা দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, দেন কপারে পরিণত হয়েছে, এমন একটা সিনারিও আমি দেখলাম। আচ্ছা এমন একটা সিনারিও তো দেখলাম, তো এই সিনারিওটাই আমার হচ্ছে ক্যাথোডে সম্পূর্ণ হয়েছে। আমরা ওই কিছুক্ষণ আগেই বলছিলাম এখানে এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া ইন্ডিকেট করে, তাই না? এটা ক্যাথোডে ঘটে, ক্যাথোডে ঘটে। এবং এখানে কেমন বিক্রিয়া ঘটে বলো, বিজারণ। এই জায়গাতে ঘটে হচ্ছে কি বলো, বিজারণ। বিজারণ ক্যাথোডে ঘটে। দেখতেছি এখানে আনসার কোনটা, এটা তো হবে না, এটাও হবে না, তাহলে বাকি থাকতেছে এই দুইটা, এই দুইটার মধ্যে দেখছি এটাই হচ্ছে করতেছে, তার মানে আনসার হবে কি বলতো, খ নাম্বারটা। বুঝতে পারছো কথা? হুম, এই তো এক্সিলেন্ট। এই তো রুবাইয়া, তাকিয়া, শাহরুল, মনিরা, ঋষিকা, দেন ওই তামিমও বলছে, তামিম ইকবাল বলছে, সাবাস। তারপরে আস, এটা ভালো একটা কথা, এই যে এই কোশ্চেনটাও খুব রিপিটেড কোশ্চেন, এটা আসে যে কোনটা হচ্ছে এই জারণ অর্ধকোষ বোঝায়, জারণ। তো আমরা জারণ মানে কি জানি, জারণ মানে ইলেকট্রন সংখ্যা ছাড়ন, এভাবে মনে রাখতে পারি, জারণ মানে ইলেকট্রন সংখ্যা ছাড়ন। অথবা বলতে পারি কি জারণ মানে ওই উপরে যে জারণ সংখ্যা, জারণ সংখ্যাটা হচ্ছে 12। হ্যাঁ, অথবা বলতে পারি জারণ সংখ্যা 12।
জারণ সংখ্যা 12। এখন এখানে আসো, নিচের কোনটি হচ্ছে তড়িৎদ্বার জারণ অর্ধকোষ বোঝায়। এই যে জিঙ্ক 2+ থেকে 0 হয়েছে, এটা কি বাড়ছে নাকি কমছে? কমছে। যেহেতু কমছে, এটা কি আর জারণ হবে বলো? এটা জারণ না। এটা এখানে 0 ছিল, 0 থেকে কি হয়েছে বলো তো? 2+ হয়েছে, বাড়ছে। তার মানে এটাই হচ্ছে কি বলতো আমার জারণ। এই তো 15 খ। হ্যাঁ, এই তো সবাই 15 আনসার সবাই দিচ্ছে, এক্সিলেন্ট। আমি বলতে চাচ্ছি হ্যাঁ এগুলা দেখো, এই যে জিনিসগুলা বললাম না, আমি হচ্ছে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস দুইটার কম্বিনেশন করে দেখাইলাম, এবং যে টপিকটা বাকি ছিল ওই টপিক তো হচ্ছে দুইটা টপিক এক্সট্রা বাকি ছিল, ওইটা দেখাই দিছি। তো হচ্ছে তোমাদের হচ্ছে কি ওই চর্চার মধ্যে তো আমার রাখা লাগবে, ওই কোশ্চেনগুলো আবার বারবার মেমোরাইজের কথা তো বলা লাগবে। তোমাদেরকে বলতেছি যে হচ্ছে ওই দেখো তোমাদের হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে তোমাদের 50-60টা করে ক্লাস থাকবে। তো এই একটা কথা আমরা বারবার এই কারণেই বলবো, যেন হচ্ছে মাথায় এমন ভাবে গেঁথে যায়, পরীক্ষার হলে যখন যাবা তখন মনে হবে যায় হ্যাঁ এই জিনিসগুলো তো আসলে কতবার করছি কতবার করছি। তবে এই যে জিনিসগুলো দেখতেছো না, এই টাইপগুলোই হয়, এই টাইপের বাইরে আর হয় না। এখন ক্লাসটা শেষ করবা, তুমি এক্সারসাইজে যাবা, এক্সারসাইজগুলো করো, লেকচার শিটটা পাশে রাখো, স্লাইডটা পাশে রাখা এক্সারসাইজ করতে যাবা, দেখবা সব এই টাইপের মধ্যে, সব এই টাইপের মধ্যে, সব এই টাইপের মধ্যে। তো আসলে ক্লাসটা করলে এই যে আমরা এই মোটামুটি হচ্ছে শেষ করাই দিব। তো এই যে এতটুকু সময় একটু ক্লাস করলে একটা ওভারভিউ, একটা তুমি ধারণা পেয়ে যাবে। ধারণা পাইলে জিনিসটা কি এক্সারসাইজ করতে বেশি সহজ হবে। তো বুঝছো তো, প্রতিটা সাবজেক্টে 50-60টা করে ক্লাস নিতে হবে। তো অ্যাটলিস্ট তো হচ্ছে যে প্রতিটা থেকে যদি এটা যদি 3টা ক্লাস না করি তড়িৎ রসায়নে, তাহলে তো আবার ঝামেলা। 3-4টা ক্লাস যদি তড়িৎ রসায়নে না করি তাহলে তো ঝামেলা। তবে তোমাদের জৈব রসায়নের জন্য খুব বেশি পরিমাণে ক্লাস রাখবো, 10টার মতো, 10টা-12টার মতো ক্লাস শুধু ওইখানেই করবো। তো এখানে তো ক্লাসগুলো তো রাখতে হবে, একটা জিনিস তোমাদেরকে বারবার বলতে হবে, বারবার বলতে হবে যেন জিনিসটা তোমাদের বোধগম্য হয়ে যায়। এটাই তো আমাদের দায়িত্ব, তাই না? তো একটা এই স্ট্র্যাটেজি গুলা ফলো করতে হবে। আচ্ছা দেখো, দেখো এখানে হচ্ছে লবণ সেতুতে কোনটা ব্যবহার করা হয়? লবণ সেতুতে, এই হচ্ছে সেই লবণ সেতু। লবণ সেতু তড়িৎ বিশ্লেষণে আমরা কোনটা ব্যবহার করি আর কি? লবণ সেতুতে যখন করি তখন ব্যাপারটা কি, লবণ সেতুর আমরা দেখছিলাম আজকে যে উদাহরণটা, এটা আগে ছিল যে ক্যালসিয়াম ক্লোরাইড যেটা, এটা আসলে থাকে না ক্যালসিয়াম ক্লোরাইডটা। তারপরে এই জায়গায় আমি দেখতেছি সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটটা থাকে না। এবং এই জায়গায় আমি দেখতেছি সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেটটাও থাকে না। তার মানে ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট এবং হচ্ছে সোডিয়াম নাইট্রেট, এই 3টা জিনিস হচ্ছে থাকতেছে না। আর বাকি যেই জিনিসগুলো আছে, ওই বাকি যেই জিনিসগুলা ওইগুলা কিন্তু প্রত্যেকটাই হচ্ছে লবণ সেতুতে ব্যবহার করা হয়। যেহেতু প্রত্যেকটা লবণ সেতুতে ব্যবহার করা হয়, তার মানে এগুলাই হচ্ছে কি হবে বলতো আমার আনসার। তো এটা তো আমি তাইলে আনসার বলতে পারতেছি না, এর সবগুলাই এখানে আমার ফলো করছে, আনসারটা হইতেছে এখানে আমার কি খ। এই তো সাবাস, এই তো এক্সিলেন্ট, বুঝতে পারছে কথাটা। আচ্ছা তোমাদেরকে একটা টেস্ট করি, বলো তো দেখি। বলো এটা কি হবে অ্যান্সার? এই দুইটার একটা হবে অ্যান্সার, বলে দিছি। যে ম্যাগনেসিয়াম ধাতুর পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে কিনা।
যদি আগের ক্লাস কথা বা মনে দিয়ে শুনে রাখো, মানে এটাই তো এটা তো আজকে পড়াই না, এটা হচ্ছে আগের ক্লাসে পড়াইছি। তো আগের ক্লাসটা যদি করে রাখো এটা আসলে আনসার করতে পারবা। তাছাড়াও আবার বলে দিব এটা আসলে শর্টকাটটা কিভাবে মনে রাখবো। বলো রাখা যাবে কি যাবে না? এই তোমরা সবাই আনসার দিতেছো হচ্ছে রাখা যাবে না। এখন কারণটা কি রাখা যাবে না, কি ওই শর্টকাটটা কি বলছিলাম? এই তো যারা বলছে একদম সবাই সঠিক আনসার দিছে। যে কপার সালফেটটা দেখো, আমাদের যে সক্রিয়তা সিরিজ ছিল, সক্রিয়তা সিরিজ হচ্ছে ম্যাগনেসিয়াম থাকে উপরে আর কপার থাকে কি বলতো নিচে। তাইলে সে বামন হয়ে কি চাঁদে হাত দিতে পারবে বলো? বামন হয়ে সে চাঁদে হাত দিতে পারবে না, সে ম্যাগনেসিয়ামের পাত্রের উপরে এসে বসবে, এটা আসলে পসিবল না। এই তো বলছে যে সক্রিয়তা সিরিজ দেখতে হবে। কপার হচ্ছে ম্যাগনেসিয়ামের নিচে, সাবাস। ঋষিকা বলছে ম্যাগনেসিয়াম বেশি সক্রিয়। তামিম বলছে বলছে হচ্ছে সক্রিয়তা সিরিজ দেখতে হবে, হ্যাঁ। তাকে বলছে কপার ম্যাগনেসিয়ামের হচ্ছে নিচে, তাই। এই তো একদম 100% শিওর। ঠিক আছে, এখন এটা একটা করে দেখি তো। এটা হচ্ছে নান স্টেট ইকুয়েশন দিয়ে করতে হবে। কেন? কারণ এখানে আমি ঘনমাত্রা বলে দিছি, এই কারণে। এটা জানার জন্য একটা কথা মনে রাখতে হবে, কি জানো? যে লন ওয়ানের মান কি? লন ওয়ানের মান হচ্ছে 0। এটা মাথায় থাকতে হবে, লন ওয়ানের মান 0, এটা মাথায় থাকলে এই ম্যাথ করতে পারবা, তাছাড়া করতে পারবা না। এখানে আমি দিয়ে দিলাম, যাও এই ই নট অফ এ থেকে A2 প্লাস, এটার মান কত? প্লাস 0.76 ভোল্ট। এবং এইখানে দিয়ে দিলাম ই নট অফ B2 প্লাস থেকে বি, এটার মান হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। তোমাদেরকে বের করতে বলতেছি ই নট সেলের মান না, শুধু ই সেলের মান জানতে চাইছি। ই সেলের মান কত এটা জানতে চাইছি। এটা বের করে দেখো। এটা বের করে দেখাও তো, যে এখানে ই সেলের মান কত। তো তোমাদের সুবিধার্থে হচ্ছে আমি ই সেলের সূত্রটা এখানে লিখে রাখতেছি। ই সেলের সূত্রটা কি? এই হচ্ছে সেই ই নট সেল মাইনাস আর টি ডিভাইডেড বাই ইএফ লন উৎপাদ। এখান থেকে যদি বলি উৎপাদ কোনটা, উৎপাদ আমরা জানি এই হচ্ছে স্ল্যাশ যে চিহ্নটা আছে, এই পাশেরটা উৎপাদ। এই যে স্ল্যাশ চিহ্নটা আছে, স্ল্যাশ চিহ্নটা আছে, এই জিনিসটা হচ্ছে উৎপাদ। তো এটা যদি উৎপাদ হয়, এখানে আমি দেখতেছি হচ্ছে এই A2 প্লাস, এটা উৎপাদ। বিক্রিয়ক থালি থাকতেছে কোনটা? এটা হচ্ছে B2 প্লাস বিক্রিয়ক।
এই জায়গাটাতে মান বসাইতেছি, দাঁড়াও লিখতেছি ই নট সেল। এখন ই নট সেলের জন্য আমি কি করব, জারণ হচ্ছে এটা জারণ ফর্ম দেওয়া আছে প্লাস 0.76 প্লাস এটা হচ্ছে 0.34 মাইনাস আর এর মান আর এর মতো থাকুক, টি এর মান টি এর মতো থাকুক। তুল্য সংখ্যা এখানে কত, এইখানেও 2 এইখানেও 2, যেহেতু দুইটা একই তার মানে তুল্য সংখ্যাটাও কত হবে, ওই সেম জিনিসটাই 2। এই হচ্ছে এফ। দিলাম আমি লন এ টু প্লাসের মান কত দেওয়া আছে, ঘনমাত্রা 0.1, বি টু প্লাসের ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.1। এখন এর ঘনমাত্রা এর পাওয়ার কত দেওয়া আছে 2, এটা দেওয়া আছে 2। এখন কি আমি এখানে 2 লিখতে যাব, কখনোই না, কখনোই না। কারণ এটা কখন লিখতে হয়, যখন হচ্ছে তুল্য সংখ্যা ভিন্ন থাকে তখন লিখতে হয়। যখন তুল্য সংখ্যা সেম থাকে তখন কিন্তু এক্সচেঞ্জ করে লিখতে হয় না। এবং তুল্য সংখ্যা এখান থেকেই তো বলে দিতে পারতেছি যে এটা হচ্ছে যেহেতু সেম না, এটাই হবে হচ্ছে তার তুল্য সংখ্যা, তখন কিন্তু এগুলো লিখতে হয় না। ওই যে উপরে পাওয়ারটা দিতে হয় না। পাওয়ারটা কখন দিতে হয়, যখন এই দুটার তুল্য সংখ্যা বা জারণ সংখ্যা ভিন্ন থাকে তখন। তাহলে এখানে আমি দেখতেছি এটা কাটা এখানে থাকতেছি কি বলতো, এই টোটাল অংশটুকু থাকতেছে হচ্ছে লন 1, এবং লন 1 ইকুয়াল আমরা জানি হচ্ছে 0। এটা যদি 0 হয় তার মানে টোটাল পার্টটুকু 0 হয়ে কাটা গেছে। আনসার হবে কি, আনসার হবে প্লাস 1.1 ভোল্ট। এই তো ঋষিকা, তামিম, মনিরা, শাহরুল, তারপরে তাকিয়া, ইজরাতুল, এই তো সাবাস, এক্সিলেন্ট, সাবাস। বুঝতেছো, মানে রিটেনে যদি আসে তাহলে এরকম করে দিবে যেন ক্যালকুলেশনটা তুমি করতে পারো। তোমার কাছে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ না, তো ক্যালকুলেটর যেহেতু অ্যালাউ না, তো এমন এখানে ঘনমাত্রা দেওয়া তাদের পক্ষে পসিবল না, যেটা হচ্ছে তোমরা এটা তো মুখস্থ করা সম্ভব না, টিচাররা জানে। এমন কোশ্চেন দেয় না যেগুলো হচ্ছে ক্যালকুলেট করতে পারবে না, যেগুলো মুখে মুখে ক্যালকুলেট করতে পারবো ওই জিনিসগুলো হচ্ছে এখানে দেয়। তারপরে আসো, এখন শোনো, এই যে এখানে ক্লাসটা নেওয়া হয়েছে, এই ক্লাসগুলোর মধ্যে প্রথম তুমি হচ্ছে আজকে যে স্লাইডটা আছে এই স্লাইডটা, বা হচ্ছে আগের যে দুইটা স্লাইড আছে এবং আজকে যেই কথাটা অ্যাড করছি, স্লাইডটা শেষ করবা প্রথমে। স্লাইডগুলো দেখবা, স্লাইডগুলোর কন্টেন্ট দেখবা। প্রথম কথা হচ্ছে তোমরা স্লাইডগুলোর কন্টেন্টটা দেখবা, তারপর তোমাদের কাছে যে প্রশ্ন ব্যাংকটা আছে প্রশ্ন ব্যাংক সলভ করবা। প্রশ্ন ব্যাংক সলভ করবা, তারপর মেন বই কোনটা, হাজারি স্যারেরটা। মেন বই হাজারি স্যারের যেটা আছে, এই হাজারি স্যারের মেন বইয়ের এমসিকিউ সলভ করবা। হাজারি স্যারের মেন বইয়ের এমসিকিউ সলভ করবা। এই তিনটা কাজ করার পরে আমি কি করব, তোমাদেরকে হচ্ছে দাগানো বই দিব। এই তিনটা কাজ করার পরে, এই তিনটা কাজ করার পরে দাগানো বই। তারপরে হচ্ছে দাগানো বই দিব, দাগানো বইটা পড়বা। আগে হচ্ছে এই তিনটা কাজ করবা। বুঝছো কথাটা? আজ দেখো তো, এটা আনসার করো তো। লোহাকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
এটা কি হবে? বলেছো কোন ক্লাস? এই ক্লাসে এখন যে ক্লাসটা করা হয়েছে, এটা করার পর স্লাইড যেগুলো আছে এই স্লাইডগুলা হচ্ছে দেখবা। স্লাইডগুলো দেখার পর হচ্ছে বাকি কাজগুলো যেগুলো বলছে সেগুলো করতে হবে। দেখো এইখানে দাদুর প্রলেপ কোনটা দিব? দাদুর প্রলেপ দিতে বলছে। দাদুর প্রলেপ আমরা কোনটা দিব? দাদুর প্রলেপ হচ্ছে কার উপর দিব? দেখো লোহাকে, লোহার উপর আমি দিব, তাই না? এ হচ্ছে লোহা। লোহা মানে কি? এই যে আয়রন না? এখন দেখতে হবে এর উপরে নিচে কারা আছে। লিকে কানা মেগাইবার এলো যেন, এই যে এলো যেন ফিরে সোনা পাবে হাই, কোথাকার হাজি আজ পেটাবে আমার। তার মানে আমি দেখতেছি আমার যে কাঙ্ক্ষিত যে ব্যাপারটা, এটা হচ্ছে এই লোহার উপরে হচ্ছে আমি প্রলেপ দিতে চাইতেছি। এখন নিচ থেকে কিছু আয়না তার উপর প্রলেপ দিতে পারবো? নিচ থেকে কিছু আয়না তার উপর প্রলেপ দিতে পারবো? নিচ থেকে কিছু আয়নাকে তার উপর প্রলেপ দিতে পারবো? বা এটা যদি নাও জানি তাও কিন্তু আসলে করা যায়। যাই হোক, তো এখন আমি চাইলে কি করি, কি দেখতেছি নিচ থেকে আয়না হচ্ছে আমি প্রলেপ দিতে পারবো না, কারণ বামন হয়ে সে চাঁদে হাত দিতে পারবে না, তার উপর প্রলেপ আমি দিতে পারবো না। তার উপরে যে আছে তার প্রলেপ দিতে পারবো, তার মানে এইটা দিতে পারবো আমি। এই যে এটা সঠিক, এটা ভুল, এটাও ভুল, এটাও ভুল। বুঝছো কথাটা কি বলছি? তা এখানে আনসারটা কি হবে? এখানে আনসারটা হবে হচ্ছে এ, এই যে এটা জিঙ্ক। ঠিক আছে, এখানে এক এক আনসার দিছে, শাহরুখ দিছে, তামিম দিছে, অর্থটি দিছে, তাকিয়া দিছে, ঋষিকা দিছে, শুভ দিছে। এক্সেলেন্ট, সাবাস। আবার তামিম বইলা দিতেছে যে আসলে হ্যাঁ এটা হবে না। হ্যাঁ, এই জিনিসগুলো তো কি বলতো তার নিচে আছে, নিচে থাকলে আসলে হয় না। এন্ড বাকি যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো হচ্ছে আমরা 2 ক্লাস যাবত এক্সারসাইজ করছি। ঠিক আছে কথাটা? তো ভাই দেখো আমি আসলে তোমাদের টোটাল পড়াশোনাটারে টোটাল পড়াশোনাটারে সহজ করার জন্য এই কাজগুলা করছি। ঠিক আছে, এই ছিল টপিক যেগুলো পড়ার মতো। দেন রিটেনের জন্য রিটেন পার্টটুকু আলাদা রাখছি। এর বাইরে আসলে টপিক নেই, আমি তো আসলে বানায় বানায় না পড়াবো না, ঠিক না? তবে আমি চাই যে খুব সহজ ওয়েতে পড়াইতে, যেন তোমাদের কাছে মনে হয় যে আসলে এত অল্প পড়া দিয়ে আসলে হবে কিনা। এখন তুমি টেস্ট পেপার সলভ করতে পারো, দেখবো যে সব পারতেছো, তোমার সব কমনের মধ্যে আসে এই জিনিসগুলো। হ্যাঁ, টেস্ট পেপার, সরি, তবা 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 করতে হবে। কোশ্চেন ব্যাংক সলভ করো। হ্যাঁ, এখন তোমরা তো আর একাডেমিকে নাই, তোমরা অ্যাডমিশনে চলে আসছো। কোশ্চেন ব্যাংক গুলো সলভ করো, দেখবা যে হচ্ছে একদম ম্যাক্সিমাম তোমরা হচ্ছে পারতেছো। দেন আমি এখানে পরের যে কথাগুলো বলছি, যে কোশ্চেন ব্যাংক আর একটু অ্যানালাইসিস করার পর মেন বইটার এমসিকিউ গুলো পড়তে হবে, শেষ, এনাফ, সবগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছো কথাটা? এই তো আমি বলেছি ইনশাল্লাহ ভাই আমি পারবো, এই তো অবশ্যই। হ্যাঁ, বলো তো কি, কেমন তোমাদের কি মনে হইতেছে? কেমিস্ট্রি কি আদৌ কঠিন লাগতেছে বলো? আমি ঘুরে ফিরে ঠিক একই কথা তোমাদেরকে বলতেছি না, যে এই এতটুকু এতটুকু এতটুকু, এই একই কথা বারবার বলে আসলে এমসিকিউ সলভ করাইতেছি, বা যেগুলো আগে পরে আসছে এগুলো সলভ করাইতেছি, টাইপ ওয়াইজ আসলে ভাগ করে দিতেছি। তোমাদের কাছে আসলে কঠিন লাগতেছে কেমিস্ট্রি, বলো তো? হুম, এই তো, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, এই তো ঠিক আছে, সারুল বলতেছি তোমাদেরকে অবশ্যই ইনশাল্লাহ আমি যেরকম ওয়েতে কেমিস্ট্রিকে সহজ ওয়েতে দেখি, তোমাদেরকে সবাইকে এইরকম সহজ ওয়েতে কেমিস্ট্রি দেখায় ছাড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, এই তো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ। এই তো বস, ইনশাল্লাহ সবাইকে বস বানায় ছাড়বো ইনশাল্লাহ।